হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আজকের ক্লাসে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইতিহাসের এমসিকিউ। কোন কোন এমসিকিউগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের প্রশ্ন করব, ঝটপট তোমরা অ্যান্সার দেবে। আমি চাইবো আমার প্রশ্ন করতে করতে যাতে তোমাদের লাইভ চ্যাটে তোমরা অ্যান্সার তাড়াতাড়ি দিয়ে দিতে পারো, কারণ তোমরা যত তাড়াতাড়ি অ্যান্সার দেবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু প্রস্তুতিটা আরও কিন্তু ভালো থাকবে, তাই তো? তাই আমি কিন্তু তোমাদের অপশান দেব, এমসিকিউ বলবো এবং অপশান দেওয়ার সাথে সাথে যাতে তোমরা উত্তরটা করে দিতে পারো, আমাকে যেন অপেক্ষা করতে না হয়। আর আমি জানি অপেক্ষা করতে হবে না, কারণ তোমরা এতদিন ধরে খুব ভালোভাবে পড়াশোনা করেছো, খুব ভালোভাবে পড়েছো। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি। তো চলে যাব প্রথম প্রশ্নতে। এমসিকিউ 2025-এর ইতিহাসের প্রথম প্রশ্ন, ঠিক আছে? কি বলছে দেখো, বলছে ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম বা বেশি নয়, এটি কার উক্তি? ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম বা বেশি নয়, এটি কার উক্তি? অপশান এ র্যাঙ্কে, অপশান বি ইএইচ কার, অপশান সি জেমস মিল এবং অপশান ডি হচ্ছে বিউরি। ঠিক আছে, অলরেডি কিন্তু উত্তরটা আমি পেয়ে যাচ্ছি, তোমরা অলরেডি কিন্তু উত্তর দিতে শুরু করে দিয়েছো এবং দেখতে পাচ্ছি আমি লাইভ চ্যাটে অনেকজন কিন্তু আজকের ক্লাসে তোমরা জড়ো হয়ে গিয়েছো শুধুমাত্র আজকের লাইভ ক্লাসটাকে ভালোভাবে উপভোগ করবে বলে। অলরেডি কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি অলরেডি প্রচুর মেসেজ পেয়েছি। এডুকেশন পরীক্ষাও খুব ভালো হয়েছে, ইংলিশ পরীক্ষাও তোমাদের খুব ভালো হয়েছে, আমি কিন্তু অলরেডি প্রচুর মেসেজ পেয়ে গেছি। তাই ইতিহাসটাও তো আমাদের ভালো করতে হবে, ইতিহাসেও তো আমাদের ভালো রেজাল্ট করতে হবে। আর তাই জন্য আজকের শেষ মুহূর্তের প্রস্তুতি, আজকের ক্লাসটা ভালো করে দেখে যাবে। আশা করি তোমাদের এখান থেকে কমন চলে আসবে। যে কয়েকটা প্রশ্ন এমসিকিউতে করাবো, যে কয়েকটা প্রশ্ন এসিকিউতে করাবো, এখানে তোমরা কমন অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে, তো অলরেডি কিন্তু উত্তর অনেকে দিয়ে দিয়েছো। সঠিক উত্তরটা হবে বিউরি। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম বা বেশি নয়, উত্তরটা বলেছেন বিউরি। ঠিক আছে, এটি বিউরির উক্তি। পরেরটা, স্কানসেন মিউজিয়াম হলো একটি কি? প্রশ্ন, স্কানসেন মিউজিয়াম হলো একটি কি? অপশান এ সামরিক জাদুঘর, অপশান বি বিজ্ঞান জাদুঘর, অপশান সি জীবন্ত জাদুঘর এবং অপশান ডি হচ্ছে শিল্প জাদুঘর। আবারও বলছি, সামরিক জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, জীবন্ত জাদুঘর, শিল্প জাদুঘর। ঠিক আছে, খুবই ইজি প্রশ্ন এটা। এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্টার মেরে রাখো মাথার উপরে। এই প্রশ্নটা এবছর কিন্তু পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি এবং অলরেডি আমি উত্তর পেয়েও গেছি তোমাদের কাছ থেকে। তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলেছো। সঠিক উত্তরটা হবে জীবন্ত জাদুঘর। স্কানসেন মিউজিয়াম হলো একটি জীবন্ত জাদুঘর। পরের প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন? নেলসন ম্যান্ডেলা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন? অপশান এ রাশিয়া, অপশান বি কানাডা, অপশান সি দক্ষিণ আফ্রিকা এবং অপশান ডি হচ্ছে ইংল্যান্ড। নেলসন ম্যান্ডেলা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন? রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, কানাডা না ইংল্যান্ড? অলরেডি উত্তর আসতে চলেছে এবং তোমরা সঠিক উত্তর দিয়েছো। অনেকে বলছো কানাডা, অনেকে বলছো দক্ষিণ আফ্রিকা, অনেকে বলছো ইংল্যান্ড, তাই তো? আমি তোমাদের বলে রাখি, তোমরা অলরেডি এটা জানো যে দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের নেতা বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হবে দক্ষিণ আফ্রিকা, মানে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকারই কিন্তু লোক ছিলেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছিল? ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছিল? অপশান এ বম্বে, অপশান বি গুজরাট, অপশান সি মাদ্রাজ এবং অপশান ডি হচ্ছে বাংলা। বোম্বে, গুজরাট, মাদ্রাজ এবং বাংলা। দেখো, তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই, আমি কিন্তু আজকে যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের সামনে আলোচনা করছি, এগুলো অলরেডি কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্ন এবং তার সাথে কোন কোন প্রশ্নগুলো এবছর আসতে পারে সেগুলো ঘেটে খুঁজে এবং ভালোভাবে বেছে বেছে যেই সমস্ত প্রশ্নগুলো বেশি আসার চান্স আছে সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। লিখে রাখলে কি হবে, আমার বলার সাথে সাথে লিখে নিতে পারো বা ভিডিওটাকে একটু আগে পিছে করে লিখে নিতে পারো, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি। ঠিক আছে, তো কি বললাম, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তরটি হবে, অলরেডি ঠিক বলেছ, গুজরাট। গুজরাটে কিন্তু প্রথম তারা আধিপত্য স্থাপন করেছিল। পরেরটা, আইলা স্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে?
আইলা স্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? অপশান এ 1746, অপশান বি 1748, অপশান সি 1752 এবং অপশান ডি হচ্ছে 1756। আইলা স্যাপেলের সন্ধি, ঠিক আছে। তো চলো একটু অপেক্ষা করছি এটার জন্য। আইলা স্যাপেলের সন্ধি, তোমরা উত্তরটা দিতে থাকো, ঝটপট দিতে থাকো। খুবই ইজি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1746, 1748, 1752 এবং 1756, বলো কোনটা নেব? আচ্ছা, অলরেডি কিন্তু অনেক উত্তর আসছে। সঠিক উত্তরটা বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হবে 1748 খ্রিস্টাব্দ। আইলা স্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয় 1748 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়েছিল? কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়েছিল? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি ক্যানিং, অপশান সি ডালহৌসি এবং অপশান ডি হচ্ছে বেন্টিং। ওয়ারেন হেস্টিংস, ক্যানিং, ডালহৌসি না বেন্টিং, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়েছিল? ওয়ারেন হেস্টিংস, ক্যানিং, ডালহৌসি না বেন্টিং? অলরেডি কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলেছো, তোমরা উত্তরটা দিতে থাকো, আমি এক্ষুনি আসছি। উত্তরটা ঝটপট ঝটপট দিতে থাকো তোমরা। এই তো অলরেডি অনেকটি সঠিক উত্তর আমি পেয়ে গেছি। একদম একদম, ভেরি গুড, খুব সুন্দর। সঠিক উত্তরটা হবে বেন্টিং। বেন্টিংয়ের আমলে মেকলে মিনিট গৃহীত হয়েছিল। চলো পরেরটা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? অমৃতবাজার পত্রিকা, সংবাদ কৌমুদী, হিন্দু প্যাট্রিয়ট এবং সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? অমৃতবাজার, সংবাদ কৌমুদী, হিন্দু প্যাট্রিয়ট না সমাচার দর্পণ? সঠিক উত্তরটা হবে সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত এটিই কিন্তু প্রথম সাংবাদিক পত্রিকা, ঠিক আছে। চলো পরেরটা, ভারতের সত্যাগ্রহ সভার, আচ্ছা সত্যাগ্রহ সভার সদর দপ্তর কোথায় অবস্থিত? এই যে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, তো সেই সত্যাগ্রহ যে সভা ছিল, তো সেই সভার সদর দপ্তরটা কোথায় অবস্থিত? দিল্লিতে, মাদ্রাজে, কলকাতায় এবং বোম্বাইতে। দিল্লিতে, মাদ্রাজে, কলকাতায় এবং বোম্বাইতে। সত্যাগ্রহ সভার সদর দপ্তর কোথায় অবস্থিত? অলরেডি অনেকগুলো উত্তর পাচ্ছি, কেউ বলছো দিল্লি, কেউ বলছো মাদ্রাজ, কেউ বলছো বোম্বাই, ঠিক আছে। একটু কনফিউশন দূর করে দিই, সত্যাগ্রহ সভার সদর দপ্তর কিন্তু বোম্বাইতেই অবস্থিত, অন্য কোথাও কিন্তু এটা অবস্থিত নয়। আচ্ছা, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে? মিরাট ষড়যন্ত্র মামলায় কে কোন ব্যক্তি অভিযুক্ত নন? এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ, সোমনাথ লাহিড়ী, ফিলিপ স্প্র্যাট। এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ, সোমনাথ লাহিড়ী না ফিলিপ স্প্র্যাট? অলরেডি মিরাট ষড়যন্ত্র মামলার তোমাদের বড় প্রশ্ন করিয়ে দেওয়া হয়েছে এবং মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু এবছরের 8 মার্কের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। অলরেডি সাজেশানে দেওয়া আছে, ভিডিও ক্লাস দেওয়া আছে, যারা যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু ভিডিও ক্লাসটা দেখে নেবে। মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে সোমনাথ লাহিড়ী, তিনি কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না। পরের প্রশ্ন, ডিভাইড, আচ্ছা আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ টোকিওতে, অপশান বি ব্যাংককে, অপশান সি রেঙ্গুনে এবং অপশান ডি হচ্ছে সিঙ্গাপুরে। টোকিও, ব্যাংকক, রেঙ্গুন, সিঙ্গাপুর, ঠিক আছে। তোমরা ততক্ষণে অ্যান্সারটা ঝটপট দাও। অলরেডি সঠিক উত্তর আমি পেয়ে গেছি, তোমরা সঠিক উত্তর দিচ্ছ সিঙ্গাপুরে। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। পরেরটা, মিশরীয় রাষ্ট্রপ্রধান নাসের কবে সুয়েজ খাল কোম্পানির জাতীয়করণ করেছিলেন? মিশরের রাষ্ট্রপ্রধান নাসের কবে সুয়েজ খাল কোম্পানির জাতীয়করণ করেছিলেন? এটাও কিন্তু সপ্তম অধ্যায়ে ঠান্ডা লড়াইয়ের যুগ চ্যাপ্টার থেকে এবং এটা কিন্তু এ বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1905 সালে, 1956 সালে, 1959 সালে, 1965 সালে। 1905, 1956, 1965 এবং 1959 সাল, ঠিক আছে। মিশরীয় রাষ্ট্রপ্রধান নাসের কবে সুয়েজ খাল কোম্পানির জাতীয়করণ করেছিলেন? সঠিক উত্তর তোমরা অলরেডি দিয়েছো, ভেরি গুড, খুব সুন্দর।
এই জোশটাই কিন্তু চাই যে স্যার আমরা ভালো রেজাল্ট করে দেখাবো, স্যার আমরা ভালো র্যাঙ্ক করে দেখাবো, আমরা বাদবাকি যে পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে এসেছি আমরা ইতিহাস পরীক্ষাটাও কিন্তু ভালোভাবে দিয়ে আসতে পারবো, আমরা ইতিহাসেও কিন্তু স্যার 100তে 100 পাওয়া যায়, ইতিহাসেও কিন্তু ভালো রেজাল্ট করা যায়, সেটা আমরা প্রমাণ করে ছাড়বো। অলরেডি কিন্তু আমাদের এখানে আমাদের এই এডুকেশন সেন্টারে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে বা যে সমস্ত ভাই বোনেরা পড়াশোনা করে অনেকেই আছে যারা কিন্তু ইতিহাসে 100তে 100 পেয়ে দেখিয়েছে, তারাও কিন্তু ইতিহাসে 99+ পেয়ে দেখিয়েছে এবং তারা এটা প্রমাণ করে দিয়েছে যে ইতিহাস সে যে ভয়, ইতিহাস নিয়ে যে চিন্তা, ইতিহাস নিয়ে যে নানা রকম মনের মধ্যে কষ্ট, এগুলো কিন্তু আর নেই, সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে, ইতিহাসেও ভালো রেজাল্ট করা যায়, ইতিহাসেও 100তে 100 পাওয়া যায়। ঠিক আছে, তাই তোমাদেরও প্রমাণ করতে হবে ইতিহাসে আমরা 100তে 100 পেয়ে দেখাবো, ইতিহাসে আমরা ভালো র্যাঙ্ক করে দেখাবো। কি পারবো তো? ঝটপট আমাকে কমেন্ট বক্সে জানাও, ঝটপট আমাকে জানাও যে আমরা পেরে দেখাবো, আমরা ভালো রেজাল্ট করতে পারবো এই ইতিহাসে, আমরা ভালো রেজাল্ট করে আমরা বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। আজ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে কটা পরীক্ষা আমরা ভালো দিয়েছি, এই ইতিহাস পরীক্ষাও আমরা কিন্তু ভালোভাবে দান মেরে আসবো, আমরা একদম ছক্কা মেরে আসবো এই ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। পারবো তো? ঝটপট কমেন্টে জানাও এবং এটাও তোমরা জানাবে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে, তোমাদের আজকের ক্লাস। এবং আজকের ক্লাসটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ডস যারা আছে প্রত্যেককে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু আজকের এই ক্লাসটা দেখার সুযোগ পায়, তারাও যেন আজকের এই ক্লাসটার অংশ হতে পারে। এবং অবশ্যই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, যে প্রশ্নগুলো বলছি, যে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেই উত্তরগুলো অবশ্যই কিন্তু তোমরা সঠিকভাবে লিখে নেবে। ঠিক আছে, পরেরটা কি বলছি দেখো, এই যে হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? অপশান এ লখনৌতে, অপশান বি কানপুরে, অপশান সি দুর্গাপুরে এবং অপশান ডি হচ্ছে খড়গপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে, কানপুরে, দুর্গাপুরে না খড়গপুরে? সঠিক উত্তরটা অলরেডি কিন্তু তোমরা দিয়েছো, কারণ এটা ইজি প্রশ্ন, এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার থেকে এসছে, যেটা তোমরা ঔপনিবেশিকরণ যে চ্যাপ্টারটা আছে লাস্ট চ্যাপ্টার থেকে এসছে প্রশ্নটা। এবং তোমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গেতে অবস্থিত এটা খড়গপুরে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতাতে খড়গপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারী শিল্প গড়ে তোলার বিষয়টি প্রাধান্য পেয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? আবারও বলছি, ভারী শিল্প গড়ে তোলার বিষয়টি প্রাধান্য পেয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তবে এই জায়গাটা একটু বলে রাখা দরকার, আমাদের যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা নিয়েছিল, যেটা জওহরলাল নেহেরু যেটা গ্রহণ করেছিল, সবথেকে বেশি পরিমাণে উন্নত হয়েছিল কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সবথেকে বেশি পরিমাণে উন্নয়নমূলক কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং সেটা কিন্তু সফলও হয়েছিল। তাই জন্য এই ক্ষেত্রেও এটাই হবে যে ভারী শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে প্রাধান্য পেয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান আমাদের সামনে রেখে গেছিল। পরের প্রশ্ন খুব ইজি, প্রথম অধ্যায় থেকে প্রশ্নটা আমি তোমাদের করব, সেটা হলো ছেড়ে আসা গ্রাম একটি কি? ছেড়ে আসা গ্রাম একটি কি? অপশান এ লোককথা, অপশান বি কিংবদন্তি, অপশান সি পৌরাণিক কাহিনী এবং অপশান ডি হচ্ছে স্মৃতিকথা। ছেড়ে আসা গ্রাম হলো একটি কি? লোককথা, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী এবং স্মৃতিকথা। আবারও বলছি, লোককথা, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, স্মৃতিকথা। অনেকে বলছো কিংবদন্তি, আবার অনেকে বলছো পৌরাণিক কাহিনী। তবে একটু ক্লিয়ার করে রাখি, ছেড়ে আসা গ্রাম হচ্ছে দক্ষিণারঞ্জন বসুর লেখা এবং এটা কিন্তু কোনো লোককথা নয়, এটা কিন্তু কোনো পৌরাণিক কাহিনী নয়, এটা কোনো কিংবদন্তি কোনো চরিত্র নয়। এই ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথার অন্যতম উদাহরণ। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আগের বছর এইচএসে কিন্তু তোমাদের স্মৃতিকথা থেকে বড় প্রশ্ন 8 মার্কের চলে এসেছে। ঠিক আছে, 8 মার্কের স্মৃতিকথা থেকে কিন্তু বড় প্রশ্ন চলে এসেছে। তাই এবছর কিন্তু শর্ট হিসেবে আমাদের একটু ভালো করে স্মৃতিকথাটাকে পড়ে রাখতে হবে। হ্যাঁ,
পরেরটা, এটা খুবই ইজি, এটা আমি অপশান দেবো না, এটা তোমরা নিজেরাই পারবে করতে। পরের যে প্রশ্নটা আছে সেই উত্তরটা তোমরা নিজেরাই করতে পারবে, আমি কোনো অ্যান্সার দেবো না, আমি একদম মুখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাকবো, দেখি তোমরা কতটা ভালো উত্তর দিতে পারছো। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে, খুবই ইজি, আমি উত্তর দেবো না, তোমরা এটা উত্তর দাও। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে, আমি কিন্তু কোনো অপশান উত্তর কিছুই কিন্তু বলবো না, তোমরাই বলবে, এবং অলরেডি তোমরা উত্তর দিতে স্টার্টও করে দিয়েছো আমি দেখতে পাচ্ছি। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা একদম ইজি, কলহন। কলহন ছাড়া কী হবে, তাও অপশানগুলো আমার বলে রাখা উচিত। বিলহন, কলহন, বাণভট্ট, কালিদাস। বিলহন, কলহন, বাণভট্ট এবং কালিদাস। সঠিক উত্তরটা হবে কলহন। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে লিখেছেন? ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে লিখেছেন? অপশান এ হবসন, অপশান বি লেনিন, অপশান সি কার্ল মার্কস এবং অপশান ডি হচ্ছে অ্যাডাম স্মিথ। আবারও বলছি, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে লিখেছেন? হবসন, লেনিন, কার্ল মার্কস এবং অ্যাডাম স্মিথ। এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে এইচএসের প্রশ্নপত্রে, এই প্রশ্নগুলো বারবার থাকে। এবং এই বছরের জন্য বলে রাখি, বড় প্রশ্নের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ে হবসন লেনিন থিসিস, এটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক শাসনকালে হবসন লেনিন থিসিস বলতে কী বোঝো, এই হবসন লেনিন থিসিস সম্পর্কে বিবরণ দাও, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য সব থেকে বেশি পরিমাণে আসার চান্স আছে। অলরেডি আমি উত্তর পেয়ে গেছি তোমাদের কাছ থেকে, সঠিক উত্তর হবসন, ঠিক আছে? সঠিক উত্তর হবে হবসন। পরেরটা, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? অপশান এ মেকলে, অপশান বি চার্লস উড, অপশান সি কোলব্রুক এবং অপশান ডি হচ্ছে জেমস মিল। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে, চার্লস উড, কোলব্রুক এবং জেমস মিল। সঠিক উত্তর, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। সঠিক উত্তরটা হবে মেকলে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে। পরের প্রশ্নটা, এটাও খুব ইজি। এই প্রশ্নটা হচ্ছে, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1840, 1842, 1841, 1845। 40, 41, 42, 45। আবার বলছি, 40, 41, 42, 45। 1840, 1841, 1842, 1845। সঠিক উত্তরটা হবে 1842। 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অলরেডি আমি দেখতে পাচ্ছি তোমরা আমাকে মেসেজ করেছো, রিকোয়েস্ট করেছো যে স্যার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে বা অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? তো আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, তারপরে আমি আবার চালু করছি। তোমরা অনেকেই যারা ক্লাস 11-এ আছো, যারা ক্লাস 11-এ আছো, তাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 11 অনলাইন ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং যারা ক্লাস মাধ্যমিক যারা দিলে তাদের কিন্তু 11-এর অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। আর যারা এখন 11-এর পরীক্ষা দিচ্ছ, তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের ক্লাস 12-এর ক্লাস কিন্তু এপ্রিল মাস থেকে চালু হয়ে যাবে। এপ্রিলের 2 তারিখ থেকে তোমাদের অনলাইন ক্লাস 12-এর কিন্তু চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনলাইন ক্লাস চালু হয়ে যাচ্ছে ক্লাস 12-এর, ঠিক আছে? তাই ঝটপট তোমরা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাও, যারা আমাদের এখানে ক্লাস করতে চাও, আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাও, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 8509456622। কি বললাম? 8509456622 এই নাম্বারে। এছাড়াও আমাদেরকে ফোন কল করতে পারো 9046025267। কি বললাম? 9046025267 এই নাম্বারে তোমরা কল করতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমাদেরকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আবারও বলে দিচ্ছি, 8509456622। এখানে লেখাও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ঠিক আছে? আর যদি কল করতে চাও তাহলে 9046025267। ক্লাস 11 অনলাইন ক্লাস অলরেডি কিন্তু মার্চের 4 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। ক্লাস 12 অনলাইন চালু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ থেকে, ঠিক আছে?
তোমরা এখানে কী কী সাবজেক্টগুলো পাবে দেখে নাও। এখানে অলরেডি কিন্তু লিখে দেওয়া আছে বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত, পরিবেশবিদ্যা, এই কয়েকটা সাবজেক্ট কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাই ঝটপট দেরি নয়, তাড়াতাড়ি কিন্তু তোমরা বুকিং শুরু করে দাও, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন কি বলছে, এটাও প্রচণ্ড ইজি প্রশ্ন। বলছে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? অপশান এ পুলিশ বিভাগকে, অপশান বি বিচার বিভাগকে, অপশান সি আমলাতন্ত্রকে এবং অপশান ডি হচ্ছে সামরিক বিভাগকে। আবারও বলছি, পুলিশ বিভাগকে, বিচার বিভাগকে, আমলাতন্ত্রকে এবং সামরিক বিভাগকে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে, ঠিক আছে? তোমরা অলরেডি উত্তরগুলো ঠিকই দিচ্ছ, তার মানে আশা রাখছি যে তোমরা এইচএসে ভালো রেজাল্ট করবে, এইচএসে তোমরা ভালো মার্কস পাবে। কারণ এমসিকিউ এসিকিউ যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের এখানে 40 মার্কস কিন্তু চলে আসছে, তাই তো? আর 40 মার্কস আমরা কিন্তু বড় প্রশ্ন করে লিখছি, তাই তো? তাই এমসিকিউ এসিকিউতে আমরা যদি 40 পেয়ে যাই আর প্রজেক্টে যদি আমাকে 18 যদি নাম্বারও যদি দেয় আর বড় প্রশ্নতে আমি ধরলাম কিছু নাম্বার আমার কেটেই নিল, আমি যদি বড় প্রশ্নতে খুব জোর 34ই যদি পেলাম, আমাকে 6 নম্বর বা 1-2 করে নাম্বার প্রত্যেকটা থেকে ধরো কেটেই নিল, তাহলেই কিন্তু আমার রেজাল্টটা 80+ উঠে যাচ্ছে। 80+, অর্থাৎ লেটার মার্কস কিন্তু আমার এখানে চলে আসছে, তাই তো? তাই জন্য বলবো এই এমসিকিউ এসিকিউকে স্ট্রং করতে হবে। বড় প্রশ্ন তো আমরা লিখবই, বড় প্রশ্ন সাজেশন তো পাবোই, আমরা সমস্তটা তো দিয়ে দেওয়া আছে, কিন্তু এমসিকিউ এসিকিউ কিন্তু আমাকে স্ট্রং করতে হবে। আর তার জন্য আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আজকের এই ক্লাসটা তোমাদের দেখা খুবই দরকার। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1812, অপশান বি 1817, অপশান সি 1818 এবং অপশান ডি হচ্ছে 1835। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1812, 1817, 1818, 1835। সঠিক উত্তর আমি অলরেডি কিন্তু পেয়ে যাচ্ছি, তবে আরেকটু অপেক্ষা করব তোমাদের জন্য। আমি দেখব যে তোমরা কত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারো, কিন্তু ঝড়ের গতিতে উত্তর আসছে, রিপ্লে আসছে, আমি দেখতে পাচ্ছি। আমি অনেকের কমেন্টস কিন্তু ঠিকঠাক পড়তে পারছি না, তাই আমি বুঝতে পারছি না এত কমেন্ট, বাপরে। আচ্ছা, সঠিক উত্তরটা হবে 1817। ভেরি গুড, যারা 1817 দিয়েছো তারা কিন্তু একবারে সঠিক উত্তর দিয়ে ফেলেছো, ঠিক আছে? পরেরটা, মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? 1906, 1909, 1915, 1919। আবারও বলছি, মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? 1906, 1909, 1915, 1919। কোন সালে হয়েছিল ঝটপট কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? অলরেডি সঠিক উত্তর আমার আসতে চলেছে। মরলে মিন্টো আইন প্রথম আইন প্রবর্তিত হয়েছিল 1909 সালে। 1909 কিন্তু মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তন করা হয়েছিল। সঠিক উত্তর তোমরা দিয়ে ফেলেছ। পরেরটা, নাও অর নেভার পুস্তকটি কে লিখেছিলেন? নাও অর নেভার পুস্তকটি কে লিখেছিলেন? অপশান এ আগা খান, অপশান বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান সি বাল গঙ্গাধর তিলক এবং অপশান ডি হচ্ছে চৌধুরী রহমত আলী। নাও অর নেভার পুস্তকটি কে লিখেছেন? আগা খা, মোহাম্মদ আলী জিন্নাহ, বাল গঙ্গাধর তিলক এবং চৌধুরী রহমত আলী। তোমরা অনেকেই কিন্তু একটু বুঝতে পারছো না, হয়তো অনেকে ভাবছো যে আগা খা হতে পারে নাকি মোহাম্মদ আলী জিন্নাহ হবে, এইটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। আবার চৌধুরী রহমত আলীও কিন্তু হতে পারে, তাই কনফিউশন দূর করার জন্য আমি বলে দিই, নাও অর নেভার পুস্তকটা লিখেছিলেন চৌধুরী রহমত আলী, তিনিই কিন্তু এই গ্রন্থটা রচনা করেছিলেন। এরপরের প্রশ্নটার অ্যান্সারও খুব ইজি। প্রশ্নটা হচ্ছে, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? অপশান এ টাইটানিক, অপশান বি তলোয়ার, অপশান সি কোমাগাতামারু, অপশান ডি হচ্ছে র্যাভেন। আবারও বলছি, টাইটানিক, তলোয়ার, কোমাগাতামারু এবং হচ্ছে র্যাভেন। কোন জাহাজে প্রথম এই নৌবিদ্রোহ শুরু হয়েছিল? সঠিক উত্তর অলরেডি দিয়ে দিয়েছো তোমরা, এটা খুবই ইজি, যে কারণে আমার অপশান বলারও হয়তো প্রয়োজন ছিল না, তোমরা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা হবে তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল। পরেরটা,
তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? অপশান এ অজয় মুখোপাধ্যায়, অপশান বি সতীশচন্দ্র সামন্ত, অপশান সি সুশীল ধারা, অপশান ডি হচ্ছে মাতঙ্গিনী হাজরা। আবারও বলছি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? অজয় মুখোপাধ্যায়, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, মাতঙ্গিনী হাজরা। এটাও ইজি ছিল, এটাও খুব ইজি, তোমরা জানো প্রত্যেকে যে অজয় মুখোপাধ্যায় এখানে হবে না, মাতঙ্গিনী হাজরা কোনো মতেই হবে না, তাহলে সুশীল ধারা তো এটাও হচ্ছে না, তাহলে এটা আমরা আশা করতে পারি যে সঠিক উত্তরটা হবে কি? সতীশচন্দ্র সামন্ত। পরেরটা, বেষ্টনী নীতির প্রবক্তাকে, এটা তোমাদের সপ্তম অধ্যায় থেকে এসেছে প্রশ্নটা। বেষ্টনী নীতির প্রবক্তাকে? অপশান এ মার্শাল, অপশান বি হচ্ছে চার্চিল, অপশান সি হচ্ছে ট্রুম্যান এবং অপশান ডি হচ্ছে কেন্নান। বেষ্টনী নীতির প্রবক্তা কে ছিলেন? মার্শাল, চার্চিল, ট্রুম্যান না কেন্নান? ঠিক আছে, সঠিক উত্তর দাও। কেন সপ্তম অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট অলরেডি বলে দিয়েছি, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। মার্শাল, চার্চিল, ট্রুম্যান, কেন্নান। সঠিক উত্তর দিয়েছো তোমরা, সঠিক উত্তরটা হবে কেন্নান। ঠিক আছে, কেন্নান ছিলেন বেষ্টনী নীতির প্রবক্তা। পরেরটা, ফাল্টন বক্তৃতা কে প্রদান করেছিলেন? ফাল্টন বক্তৃতা কে প্রদান করেছিলেন? অপশান এ চার্চিল, অপশান বি স্ট্যালিন, অপশান সি হচ্ছে রুজভেল্ট এবং অপশান ডি হচ্ছে ট্রুম্যান। ফাল্টন বক্তৃতা কে প্রদান করেছিলেন? চার্চিল, স্ট্যালিন, রুজভেল্ট নাকি ট্রুম্যান? তাই তো, সঠিক উত্তরটা আমি অলরেডি পেয়ে গেছি, তোমরা জানো, কারণ তোমাদের প্রতিবার এমসিকিউতে এগুলো করানো হয়েছে, তোমাদের অলরেডি বড় প্রশ্নতেও এগুলো দেওয়া হয়েছে। সঠিক উত্তর, ভেরি গুড, সঠিক উত্তরটা হবে চার্চিল। ফাল্টন বক্তৃতা কিন্তু চার্চিল দিয়েছিলেন। এবং আমি দেখতে পাচ্ছি এখন লাইভ চ্যাটে কিন্তু অনেকজন ভাই বোনেরা উপস্থিত হয়ে আছে, তারা কিন্তু অলরেডি কিন্তু ক্লাস করার জন্য, আজকের ক্লাসটা করার জন্য অনেক অনেক আগ্রহ। তো বলো, আমি তোমাদের কাছ থেকে এই কথাটা জানতে চাই যে আজকের ক্লাসটার জন্য তোমরা কতটা এক্সাইটেড? প্লিজ ঝটপট কমেন্ট করে আমাকে জানাও যে আজকের এই ক্লাসটা ইতিহাস উচ্চ মাধ্যমিক প্রস্তুতি 2025-এর ফাইনাল একটা প্রস্তুতি আমরা আজকে করছি। তো আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড আমাকে একটু ঝটপট কমেন্টের মধ্যে জানাবে, এবং তোমাদের সাথে সাথে আরও বেশিক্ষণ থাকবো, তোমরা আজকে থাকো আমাদের সাথে, দেখে নাও আর কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য 2025-এর শেষ উচ্চ মাধ্যমিক ভাই বোনেরা, তোমরা এই বছর তোমরা উচ্চ মাধ্যমিকের ওল্ড সিলেবাসে তোমরা একদম শেষ বছর পরীক্ষা দিচ্ছ, সামনের বছর যারা আসবে তাদের একদম সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটা চালু হচ্ছে, তাই তোমাদের জন্য আজকের এই ক্লাস, ঝটপট তোমরা অ্যান্সার দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা হবে উত্তর চার্চিল। চার্চিল ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন। পরেরটা, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? অপশান এ 1943, অপশান বি 1944, অপশান সি 1945 এবং অপশান ডি হচ্ছে 1946। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কত সালে? 1943, 1944, 1945 এবং 1946। সঠিক উত্তরটা অলরেডি আমি পেয়ে গেছি, আমি তাও বলে দিব যে তোমার বলার দরকার, যারা যারা জানো না অবশ্যই কিন্তু লিখে নাও। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে। 1945 সালে ইয়াল্টা সম্মেলন হয়েছিল। পরের প্রশ্ন, প্যাট্রিক লুম্বুবা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? প্যাট্রিক লুম্বুবা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশান এ ঘানা, অপশান বি কঙ্গো, অপশান সি জামাইকা, অপশান ডি মাল্টা। আবার বলছি, ঘানা, কঙ্গো, জামাইকা এবং মাল্টা। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এইটা প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক এইচএস 2020 সালে কিন্তু এই প্রশ্নটা অলরেডি কিন্তু এসে গেছে, তাই 25-এও কিন্তু আরেকবার কিন্তু আসার চান্স আছে। তাই সঠিক উত্তর হবে কঙ্গো। ঠিক আছে, কঙ্গো হবে সঠিক উত্তর। পরেরটা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? এটা আমি অপশান দেবো না, এটা একদম সপ্তম অধ্যায় থেকে তোমাদের দেওয়া হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মার্শাল টিটো, অপশান সি ডক্টর সুকর্ণ এবং অপশান ডি হচ্ছে গামাল আবদের নাসের। কি বললাম? জওহরলাল নেহেরু, অপশান বি মার্শাল টিটো, অপশান সি ডক্টর সুকর্ণ এবং অপশান ডি হচ্ছে গামাল আবদের নাসের। সঠিক উত্তরটা, এটা কিন্তু ভারতের ক্ষেত্রে বলেছে, অন্য দেশের ক্ষেত্রে কিন্তু বলেনি, তাই ভারতের ক্ষেত্রে যদি হয় তাহলে হবে জওহরলাল নেহেরু, যদি যুগোস্লোভিয়ার ক্ষেত্রে হয় তাহলে হবে মার্শাল টিটো, আর যদি এসএকিউ হিসেবে থাকে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কারা ছিলেন, তাহলে কিন্তু সেখানে তোমাকে জওহরলাল নেহেরু এবং মার্শাল টিটো এই দুজনের নামই কিন্তু ওখানে বলতে হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী
প্রশ্নতে। দেখো কি বলছে, লুভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশান এ ফ্রান্সে, অপশান বি জার্মানিতে, অপশান সি ইংল্যান্ডে এবং অপশান ডি হচ্ছে হল্যান্ডে। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড। ঠিক আছে, অলরেডি আমরা এটা জেনে রাখি যে আমরা প্রত্যেকে অনেকে জানি যে লুভর মিউজিয়াম তো প্যারিসে অবস্থিত। কই, প্যারিস তো এখানে অপশানে দেয়নি, তাহলে কি এই প্রশ্নের উত্তরটা ভুল হবে? একদমই কিন্তু না। লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত ঠিকই, কিন্তু কোন দেশে অবস্থিত? প্যারিস তো কোনো দেশের নাম নয়, তাই না? তাই কোন দেশে অবস্থিত সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তাই সঠিক উত্তরটা হবে ফ্রান্সে, কারণ ফ্রান্সের প্যারিসে লুভর মিউজিয়ামটা অবস্থিত। তাই অনেকে হয়তো প্যারিস নেই বলে হয়তো প্যারিসকে খোঁজার চেষ্টা করবে, কিন্তু সেটা নয়। ফ্রান্সের লুভর মিউজিয়ামটা ফ্রান্সেরই প্যারিসে অবস্থিত। পরেরটা, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? অপশান এ থুকিডিডিস, অপশান বি হেরোডোটাস, অপশান সি সুমাকিয়েন, অপশান ডি হচ্ছে ইবন খালদুন। আবারও বলছি, থুকিডিডিস, হেরোডোটাস, সুমাকিয়েন এবং ইবন খালদুন বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক আমরা কাকে বলে থাকি? খুবই ইজি, প্রশ্নটা খুবই সহজ এবং প্রতি বছর অন্তত পরীক্ষাতে আসে। 2019 সালের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে এবং অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি। ঝটপট এত তাড়াতাড়ি উত্তর পাচ্ছি যে আমি কমেন্টসগুলো ঠিকঠাক পড়তেও পারছি না, এত তাড়াতাড়ি উত্তর আসছে। তো সঠিক উত্তরটা হবে থুকিডিডিস। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হচ্ছে থুকিডিডিস। ঠিক আছে, চলো পরেরটা, নতুন বিশ্ব কে নামকরণ করেছিলেন? নতুন বিশ্ব কে নামকরণ করেছিলেন? অপশান এ জন ক্যাবট, অপশান বি বালবোয়া, অপশান সি নাবিক হেনরি এবং অপশান ডি হচ্ছে ভেসপুচি। নতুন বিশ্ব কে নামকরণ করেছিলেন? অপশান এ জন ক্যাবট, অপশান বি বালবোয়া, অপশান সি নাবিক হেনরি এবং অপশান ডি হচ্ছে ভেসপুচি। সঠিক উত্তরটা হবে নতুন বিশ্ব নামকরণ করেছিলেন আমেরিগো ভেসপুচি। আবার বলছি, নতুন বিশ্ব নামকরণ করেছিলেন আমেরিগো ভেসপুচি। পরেরটা খুবই ইজি, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? অপশান এ কয়লাকে, অপশান বি গোলমরিচকে, অপশান সি লবঙ্গকে এবং অপশান ডি হচ্ছে দারুচিনিকে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? উত্তর একদম অলরেডি আসতে চলেছে, সঠিক উত্তর দিয়ে ফেলেছো তোমরা। সঠিক উত্তরটা হবে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে, তাই গোলমরিচকেই কিন্তু আমরা ব্ল্যাক গোল্ড বলে থাকি। পরেরটা কি বলছে, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বীরসালিঙ্গম পান্তুলু, শ্রী নারায়ণ গুরু, বিশ্বনাথ সত্যরাম এবং উন্নভা লক্ষ্মীনারায়ণ। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বীরসালিঙ্গম পান্তুলু, শ্রী নারায়ণ গুরু, বিশ্বনাথ সত্যরামকে না উন্নভা লক্ষ্মীনারায়ণকে? সঠিক উত্তরটা হবে বীরসালিঙ্গম পান্তুলুকে। বীরসালিঙ্গম পান্তুলুকেই দক্ষিণী বিদ্যাসাগর বলে অভিহিত করা হতো এবং তোমরা কিন্তু অলরেডি সঠিক পথেই এগোচ্ছ, সঠিক উত্তরই কিন্তু দিচ্ছ। পরেরটা, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? এটা কিন্তু তোমাদের 8 মার্কের প্রশ্নতে কিন্তু এবছর কিন্তু রামমোহনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই রামমোহনটা কিন্তু বারবার একটু দেখে যেতে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, আচ্ছা, অপশান লর্ড মিন্টো, অপশান বি সম্রাট বাহাদুর শাহ, অপশান সি মোঘল সম্রাট দ্বিতীয় আকবর এবং অপশান ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিল? সঠিক উত্তর তোমরা একদম ঠিক দিয়েছো। সঠিক উত্তরটা হবে মোঘল সম্রাট দ্বিতীয় আকবর। মোঘল সম্রাট দ্বিতীয় আকবরকে রাজা উপাধি দেওয়া হয়েছিল, তিনি রাজা উপাধি দিয়েছিলেন রামমোহন রায়কে আর কি, সরি। পরেরটা, মিরাট ষড়যন্ত্র মামলা ঘটে কত খ্রিস্টাব্দে? মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে ঘটে? 1929, 1931, 1941 এবং 1930। মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1929, 1931, 1941, 1930। আমি আগেই বলেছি মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালেই কিন্তু হয়েছিল।
পরেরটা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি কে ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি কে ত্যাগ করেছিলেন? দেখো, প্রশ্ন বলার সাথে সাথে আমি কিন্তু অলরেডি অনেকগুলো উত্তর পেয়ে গেছি, অনেকগুলো উত্তর কিন্তু আমার চোখের সামনে চলে আসছে। একদমই তোমরা ঠিক ধরেছো, তাও অপশনগুলো আমি বলে দিচ্ছি। গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা। সঠিক উত্তর হবে গান্ধীজি, তিনি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। পরেরটা, কত খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল? কত খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল? অপশান এ 1947, অপশান বি 1949, অপশান সি 1955 এবং অপশান ডি হচ্ছে 1962। কত খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর হবে, একদম ঠিক ধরেছ, সঠিক উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল। পরেরটা, নবান্ন নাটকের রচয়িতাকে? এটারও আমি কিন্তু একদম অপশান দেব না, এটা তোমাদেরকেই বলতে হবে। এত ইজি যে এটা অপশান দিলে আমি বোকা সেজে যাবো, তাই আমি এটার অপশান আমি দিতে চাই না। দেখো কি বলছে, নবান্ন নাটকের রচয়িতাকে। এটা তোমরা উত্তর দাও যে সঠিক উত্তরটা কি হতে পারে। নবান্ন নাটকের রচয়িতাকে? জাস্ট কয়েক সেকেন্ড তোমরা উত্তরটা ঝটপট আমাকে দিতে থাকো। ভেরি গুড, সঠিক উত্তর একদম ঠিক দিয়েছো তোমরা। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য, তিনি কিন্তু এই নবান্ন নাটকটা রচনা করেছিলেন। পরেরটা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অপশান এ মোহন সিং, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি রাসবিহারী বসু এবং অপশান ডি হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন। আবারও বলছি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে নিযুক্ত হন? মোহন সিং, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু এবং স্বামী লক্ষ্মীনাথন। ঠিক আছে, ঝটপট উত্তর। সঠিক উত্তর অনেকেই বলছো সুভাষ, অনেকে বলছো রাসবিহারী, তাই তো? অনেকের মধ্যে একটু কনফিউশন আছে, ব্যাপারটা আমি বুঝতে পারছি। রাসবিহারী, আবার বলছো সুভাষচন্দ্র বসু। তাই সুভাষচন্দ্র বসু এটা হবে না, তিনি পুরো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তিনি সভাপতির পদটা পালন করেননি, তাই এটা হবে রাসবিহারী বসু। পরেরটা, সুয়েজ খাল কে জাতীয়করণ করেছিলেন? সুয়েজ খাল কে জাতীয়করণ করেছিলেন? এটা কিন্তু সপ্তম অধ্যায় থেকে এসছে প্রশ্নটা। অপশান নাসের, অপশান বি হচ্ছে জেনারেল নেগুয়েভ, অপশান সি বুলগানিন এবং অপশান ডি হচ্ছে মার্শাল টিটো। সুয়েজ খাল কে জাতীয়করণ করেছিলেন? নাসের, নাসের, জেনারেল নেগুয়েভ, বুলগানিন না টিটো? অলরেডি কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি এবং এটা কিন্তু এইচএস 2019 সালের এইচএসে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল, তাই এই প্রশ্নটা এবছর আসার চান্স আছে। তাই সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন নাসের। পরেরটা, কিউবার রাষ্ট্রপতি কে ছিলেন? কিউবা বলে যে জায়গাটা আছে, সেই কিউবার রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ নাসের, অপশান বি ফিদেল কাস্ত্রো, অপশান সি উথান্ট এবং অপশান ডি হচ্ছে বাতিস্তা। কি বললাম? কিউবার রাষ্ট্রপতি কে ছিলেন? নাসের, ফিদেল কাস্ত্রো, উথান্ট এবং বাতিস্তা। তোমরা অলরেডি জানো এবং কমেন্টের আমার বন্যা বয়ে যাচ্ছে, তোমরা অলরেডি সঠিক উত্তর দিয়ে ফেলেছো এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে উচ্চ মাধ্যমিকে এবছরের ইতিহাসের ভাই বোনেরা কিন্তু এবার কিন্তু আগুন ধরিয়ে আসবে, এবার কিন্তু তারা ভালো রেজাল্ট করে আসবে, এবার কিন্তু তারা খাতা ফাটিয়ে লিখে আসবে, এই গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাকে। তোমরা ভালো রেজাল্ট করবে, তোমাদের রেজাল্ট ভালো হবে। কি পারবে তো? পারবে তো উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাসে ভালো র্যাঙ্ক করতে? দেখিয়ে দিতে পারবে তো যে ইতিহাসেও 100তে 100 পাওয়া যায়, ইতিহাসেও ভালো র্যাঙ্ক করা যায়, ইতিহাসেও ভালোভাবে পরে ইতিহাসেও নিয়ে বড় কিছু করা যায়? পারবে তো? কারা কারা এক্সাইটেড আজকের ক্লাসের জন্য ঝটপট কমেন্ট করে আমাকে জানাও। আজকের ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে এবং তার সাথে সাথে আজকের ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যাতে তারাও আজকের ক্লাসের সুযোগটা পায়। আচ্ছা,
কিউবার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ফিদেল কাস্ত্রো। পরেরটা, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম কি? অপশান এ নিরাপত্তা পরিষদ, অপশান বি জাতীয় সভা, অপশান সি জাতীয় সংসদ এবং অপশান ডি হচ্ছে জাতীয় পরিষদ। বাংলাদেশের আইনসভার নাম কি? নিরাপত্তা সভা, জাতীয় সভা, জাতীয় সংসদ এবং জাতীয় পরিষদ। সঠিক উত্তরটা হবে জাতীয় সংসদ। জাতীয় সংসদ হলো কি বললাম, এই বাংলাদেশের আইনসভার নাম। তারপরে সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? 5, 6, 7, 8। আবার বলছি, সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? 5, 6, 7, 8। কোনটা হবে ঝটপট আমাকে একটু জানাও। আচ্ছা, দেখে নিচ্ছি উত্তরগুলো আসছে। 7 বলছো, অনেকে 8 বলছো। সঠিক উত্তরটা হবে 8। সবার লাস্টে যে দেশটা যোগদান করেছিল সেই পরে একটা দেশ যোগদান করে এবং সার্কের সদস্য সংখ্যা 7 থেকে কিন্তু 8-এ রূপান্তরিত হয়েছিল। 7 থেকে 8-এ রূপান্তরিত হয়েছিল। চলো পরেরটা দেখো কি বলছে। কি বলছে দেখো, বলছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? এটা কিন্তু পল সায়েন্সেরই একটা পার্ট, যেটা কিন্তু তোমাদের ইতিহাসেও কিন্তু আছে লাস্ট চ্যাপ্টারে। তো ওই জন্য এই প্রশ্নটা পড়তে হবে। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? অপশান এ স্পিকার, অপশান বি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি এবং অপশান ডি হচ্ছে উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? এটা নিয়ে অনেকেই কনফিউশন, তাই আমি উত্তরটা দেরি করব না, দিয়ে দেব। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় উপরাষ্ট্রপতি কিন্তু সভাপতিত্ব করেন। পরেরটা, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? অপশান এ দক্ষিণারঞ্জন বসু, অপশান বি মণিকুন্তলা সেন, অপশান সি নারায়ণ সান্যাল এবং অপশান ডি হচ্ছে মান্না দে। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? দক্ষিণারঞ্জন বসু, মণিকুন্তলা সেন, নারায়ণ সান্যাল এবং মান্না দে। সঠিক উত্তর এটা খুবই ইজি এবং অলরেডি উত্তর আমি পেয়ে যাচ্ছি। জীবনের জলসাঘরে হলো মান্না দে এর আত্মজীবনী। মান্না দে কিন্তু জীবনের জলসাঘরে তার আত্মজীবনী নিয়ে লিখেছিলেন। পরেরটা, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রচার করেছিলেন? যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রচার করেছিলেন? অপশান এ চার্লস ডারউইন, অপশান বি ল্যামার্ক, অপশান সি জুলি ফেরি এবং অপশান ডি হচ্ছে অ্যারিস্টটল। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রচার করেছিলেন? চার্লস ডারউইন, অপশান বি ল্যামার্ক, অপশান সি হচ্ছে জুলি ফেরি এবং অপশান ডি হচ্ছে অ্যারিস্টটল। সঠিক উত্তরটা আমরা প্রত্যেকে জানি, কারণ জুলি ফেরি হবে না, ল্যামার্কও হবে না, অ্যারিস্টটল তো বহু বছর আগেকার তিনি। তাই এখানে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। পরেরটা, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়ে থাকে? ভারতের ম্যাকিয়াভেলি আমরা কাকে বলে থাকি? সঠিক উত্তরটা আমি জানবো, আমি অপশানগুলো তাও দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অপশানগুলো আমার দেওয়া উচিত। নানা ফড়নবিশ, দ্বিতীয় বাজিরাও, নারায়ণ রাও এবং রঘুনাথ রাও। তাহলে কী বললাম? নারায়ণ রাও, দ্বিতীয় বাজিরাও, নানা ফড়নবিশ এবং হচ্ছে রঘুনাথ রাও। বলো সঠিক উত্তর কোনটা নেব? ভারতের ম্যাকিয়াভেলি আমরা কাকে বলে থাকি? ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর। সঠিক উত্তরটা হবে নানা ফড়নবিশ। সঠিক উত্তর তোমরা বলেছো নানা ফড়নবিশ। পরবর্তীটা, রায়তোয়ারি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কোথায়? রায়তোয়ারি বন্দোবস্ত HS 2020-তে এসেছে। ঠিক আছে, রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কোথায়? অপশান এ পাঞ্জাবে, অপশান বি দক্ষিণ ভারতে, অপশান সি বিহারে এবং অপশান ডি হচ্ছে বাংলাতে। রায়তোয়ারি বন্দোবস্ত ব্যবস্থা কোথায় প্রচলিত হয়েছিল? পাঞ্জাব, দক্ষিণ ভারতে, বিহারে না বাংলাতে? সঠিক উত্তরটা হবে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতেই কিন্তু এই রায়তোয়ারি ব্যবস্থা প্রচলিত হয়েছিল। পরেরটা, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ডালহৌসি, কার্জন, ওয়েলেসলি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, লর্ড কার্জন হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোদিনই করেনি। আচ্ছা,
লর্ড ডালহৌসি, এটা কিন্তু হবে কি হবে না বলতে পারছি না, কিন্তু এটা আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। পরেরটা, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি রাধাকান্ত দেব, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ডি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবারও বলছি, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর তোমরা অলরেডি দিয়ে ফেলেছো, প্রচুর মেসেজ আমার এখানে আসছে, প্রচুর মেসেজ আমি সিন করতে পারছি। সঠিক উত্তর হবে, একদম ঠিক বলেছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিন্তু মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন। তোমরা অলরেডি আমাকে অনেকে মেসেজ করে জানাচ্ছ যে ক্লাস কবে কবে শুরু হচ্ছে বা কবে থেকে স্টার্ট হচ্ছে। আমি একবার বলে দিচ্ছি, তবে আরেকবার আমি একটু জানিয়ে রাখি, তোমাদের ক্লাস 11 অনলাইন কিন্তু 4 মার্চ থেকে শুরু হয়ে গেছে এবং ক্লাস 12-এর অনলাইন ক্লাস শুরু হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে। এপ্রিলের 2 তারিখে ক্লাস 12, মার্চের 4 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে ক্লাস 11। তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 8509456622 এই নাম্বারে, ঠিক আছে? এছাড়াও আমাদেরকে কল করতে পারো 9046025267। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হলো ফোন কল, ঠিক আছে? ফোন কল তোমরা আমাদেরকে এখানে করতে পারো এবং তোমরা এখানে কি কি সাবজেক্ট পাবে সেটাও দেখো, অলরেডি বাম দিকে কিন্তু লিখে দেওয়া আছে এবং এই নাম্বারটাও কিন্তু দেখো ওখানে লিখে দেওয়া আছে কোন কোন বিষয়গুলি তোমরা এখানে পাচ্ছ। বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত, পরিবেশবিদ্যার মতো তোমরা এখানে ক্লাস পেয়ে যাচ্ছ। তোমরা এখানে ক্লাসের কি কি সুযোগ সুবিধা পাচ্ছ? তোমরা এখানে পাচ্ছ গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ, এছাড়া পাচ্ছ নোটস, সেটা হচ্ছে A+ কোয়ালিটির নোট, এবং তার সাথে তোমরা পাচ্ছ ভিডিও ক্লাস, একটা ভিডিও ক্লাস তোমরা পাচ্ছ 2 days ক্লাস ইন উইক, সপ্তাহে 2টো করে তোমরা এখানে ক্লাস পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা কিন্তু মাসে বা 2 মাস অন্তর একটা করে কিন্তু লাইভ ক্লাস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এছাড়াও কিন্তু আরও বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যারা যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাইছো, যারা যারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, আমাদের নতুন যারা বন্ধুরা যারা সেমিস্টার সিস্টেমে আসছো, তারা নতুনভাবে যদি তোমাদের পড়াশোনা শুরু করছো, তারা অবশ্যই কিন্তু আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? তো চলো চলে যাও পরেরটাতে। কি বলছে? পরের প্রশ্নটা বলছে যে চীনের 4ই মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ কী ছিল? চীনে 4ই মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ কী ছিল? সঠিক উত্তর, আচ্ছা 4ই মে আন্দোলনটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4th মে আন্দোলন এবছরের জন্য আসতে পারে। অপশান এ বিদেশিরা দূর হটো, অপশান বি দেশকে রক্ষা করো, অপশান সি আমরা বৌদ্ধিক সংস্কার চাই এবং অপশান ডি হচ্ছে চীন কেবলমাত্র চীনাদের জন্য। চীনে 4ই মে আন্দোলনের নিরিখে জিওগিও স্লোগানের অর্থ কী ছিল? সঠিক উত্তর আমি অলরেডি পেয়ে গেছি। সঠিক উত্তর তোমরা দিচ্ছ, তবে আরেকটু অপেক্ষা করে নেব, দেখব যে আরও কী কী সঠিক উত্তর আসে। চলো দেখে নিই। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর। সঠিক উত্তরটা হবে দেশকে রক্ষা করো। জিওগিও আন্দোলনের কথা হলো দেশকে রক্ষা করো। পরের প্রশ্নটা, জালিয়ানওয়ালাবাগ অবস্থিত ভারতের কোন রাজ্যে? এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমরা পড়েছি, সেই জালিয়ানওয়ালাবাগ অবস্থিত কোন রাজ্যে? অপশান এ বিহার, অপশান বি রাজস্থান, অপশান সি পাঞ্জাব এবং অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত ভারতের কোন রাজ্যে? বিহার, রাজস্থান, পাঞ্জাব না মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটা হবে পাঞ্জাবে। পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ কিন্তু অবস্থিত। পরেরটা, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় কত সালে? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় কত সালে? সঠিক উত্তর
বলার আগে একটু অপশানগুলো বলে দিই। 1929, 1909, 1935 এবং 1919। কী বললাম? 1929, 1909, 1935 এবং 1919। মরলেমিন্টো এবং মন্টেগু এই দুটোর মধ্যে অনেকে কিন্তু গণ্ডগোল করো। মরলেমিন্টো সংস্কার আইন হয়েছিল 1909 সালে, ঠিক আছে। আর বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। 1929 যেটা আছে সেটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। আর কি অপশান আছে দেখো, 1919, তাই তো। 1919 কিন্তু অনেকগুলো কাজের জন্য বিখ্যাত। কি কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন এবং তার সাথে মন্টেগু চেমসফোর্ড আইন। তাই অলরেডি পেয়ে গেছি। আর একটা ছিল দেখো 1935 সালে হয়েছিল ভারত শাসন আইন। এই 1935 সাল কিন্তু ভারত শাসন আইনের জন্যই কিন্তু বিখ্যাত। তাহলে 4টে সালের মধ্যে কোন সালটা সঠিক হবে এখানে? 1919, কারণ 1919 হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইনের সময়কাল। পরেরটা, ভারতের দূরদর্শন সম্প্রসার শুরু হয়েছিল কত সালে? ভারতে দূরদর্শন মানে টিভি, ভারতের দূরদর্শন সম্প্রসারণ শুরু হয়েছিল কত সালে? 1959, 1969, 1972 না 1978 সালে? 1969, 1959, 1972 না 1978 সালে? সঠিক উত্তরটা হবে 1959 সালে ভারতে দূরদর্শনের সম্প্রচার চালু হয়েছিল। পরেরটা, রশিদ আলী দিবস পালিত হয় কত তারিখে? তারিখটাই কিন্তু এখানে বেশি আসে। রশিদ আলী দিবস পালিত হয় কত তারিখে? এটা কিন্তু ঠিকঠাক বলতে হবে। রশিদ আলী দিবস পালিত হয় কত তারিখে? আচ্ছা দেখো, 2 জানুয়ারি মানে 2 জানুয়ারি, 12 ফেব্রুয়ারি, 16 মার্চ না 22 এপ্রিল? আবার বলছি, 2 জানুয়ারি, 12 ফেব্রুয়ারি, 16 মার্চ না 22 এপ্রিল? কোন মাসটা নেব? সঠিক উত্তরটা হবে, অলরেডি কিন্তু তোমরা উত্তর দিয়ে ফেলেছো, আমি একটু চেক করে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। দাঁড়াও। আচ্ছা ভেরি গুড, অনেকে ঠিক উত্তর দিচ্ছ। সঠিক উত্তরটা হবে 12 ফেব্রুয়ারি। রশিদ আলী দিবস পালিত হয়েছিল 12 ফেব্রুয়ারিতে। পরেরটা, দাঁতাত কথার অর্থ কী? এইটা কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু এই প্রশ্নটা আছে। রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু তোমাদের এটা 3rd বা 4th চ্যাপ্টারে এই প্রশ্নটা আছে, এবং ইতিহাসের ক্ষেত্রে এটা তোমাদের একদম 7ম অধ্যায়ে প্রশ্নটা আছে। দাঁতাত কথার অর্থ কী? অপশান এ ঠান্ডা লড়াই, অপশান বি বিদ্রোহ, অপশান সি উত্তেজনা প্রশমন করা এবং অপশান ডি হচ্ছে উত্তেজনাকে বাড়িয়ে তোলা। দাঁতাত কথাটির অর্থ কী? ঠান্ডা লড়াই, বিদ্রোহ, উত্তেজনা প্রশমন না উত্তেজনা বৃদ্ধি করা? সঠিক উত্তরটা হবে উত্তেজনা প্রশমন করা হলো ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য। যাদের পল সায়েন্স আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে ফেলেছো এখানে। আর যাদের হিস্ট্রি আছে তাদের বলে রাখি, দাঁতাত কথাটির অর্থ হলো উত্তেজনা প্রশমন করা। পরেরটা, বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়? বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমানকে, মোহাম্মদ আলী জিন্নাহকে, আগা খানকে এবং বেনজির ভুট্টোকে। বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খা এবং বেনজির ভুট্টো। তোমরা প্রত্যেকে এটা জানো যে সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান, কারণ তাকেই কিন্তু বাংলাদেশের জাতীয় জনক বলা হয়। পরের প্রশ্নটা খুবই ইজি, এটারও কিন্তু আমি অপশান দেবো না, আগে শুনে নাও প্রশ্নটা কি বলছে। বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক, তাই তো। সার্কের ফুল ফর্মটাও কিন্তু আমাদের কিন্তু জেনে রাখতে হবে। সার্কের ফুল ফর্ম কি কি হবে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আবার বলছি, সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বলার আগে বলে রাখি, সার্ক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। এর প্রথম সম্মেলন হয়েছিল ঢাকাতে। কোথায় হয়েছিল? ঢাকাতে। কিন্তু সার্কের সদর দপ্তর যেটা হয়, সার্কের সদর দপ্তর কিন্তু ঢাকা হবে না। সার্কের সদর দপ্তর কিন্তু অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তরটা অবস্থিত। পরেরটা,
ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এক্ষেত্রে অনেকে ভুল করে, এক্ষেত্রে অনেকে ডক্টর বিক্রম সারাভাই লিখে দেন অনেক সময়, কিন্তু এই বিক্রম সারাভাই কিন্তু এখানে হবে না। সার্কের পারমাণবিক শক্তির চেয়ারম্যান ছিলেন হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। কি বললাম? হোমি জাহাঙ্গীর ভাভা, ঠিক আছে, তিনি ছিলেন সার্কের সদর দপ্তরের কি বলবো, সার্কেল নয়, ভুল বললাম, পারমাণবিক শক্তির কমিশনের চেয়ারম্যান। চলে আসছি পরবর্তী এমসিকিউতে। এটাও খুব ইজি। কি বলছে যে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি জেমস মিল, অপশান সি উইলিয়াম হান্টার এবং অপশান ডি হচ্ছে প্রিন্সেপ। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, তোমাদের অলরেডি কিন্তু এগুলো করানো হয়ে গেছে এবং তোমরা সঠিক উত্তর দিয়েও ফেলেছো অলরেডি, কিন্তু প্রচুর SMS আমার কাছে এসছে। সঠিক উত্তর হবে জেমস মিল, ঠিক আছে, জেমস মিল হবে সঠিক উত্তর। পরেরটা, ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতা কে? এই প্রশ্নটা কিন্তু HS 2018-তে এসেছিল। ৭১-এর ডায়েরি, HS 2018, ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতা কে? অপশান এ সুফিয়া কামাল, অপশান বি নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান সি নারায়ণ সান্যাল এবং অপশান ডি হচ্ছে দক্ষিণারঞ্জন বসু। ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতা কে? সুফিয়া কামাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল এবং দক্ষিণারঞ্জন বসু। ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতা হচ্ছেন সুফিয়া কামাল, ঠিক আছে। পরেরটা, সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1802, অপশান বি 1816, অপশান সি 1826 এবং অপশান ডি হচ্ছে 1879। সগৌলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1802, 1816, 1826 এবং 1879। সঠিক উত্তরটা হবে 1816 খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরেরটা, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? অপশান এ লেডি বেবন কলেজ, অপশান বি সেন্ট জেভিয়ার্স কলেজ, অপশান সি স্কটিশ চার্চ কলেজ এবং অপশান ডি হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম। চারটে অপশান, সঠিক উত্তর দেখে নি কারা কারা দিচ্ছ, ঠিক আছে। আমি এটা অপেক্ষা করছি তোমাদের জন্য, দেখি তোমরা কেমন উত্তর দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? কি মনে হচ্ছে কোনটা হতে পারে? দেখে নাও। ভেরি গুড, খুব সুন্দর। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। পরেরটা, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? অপশান এ সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ, অপশান বি গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশান সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখে নি তোমরা কেমন অ্যান্সারটা দিচ্ছ। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে। দেখি, আচ্ছা, ভেরি গুড, সঠিক উত্তর সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ, ঠিক আছে। চলো পরেরটা, গান্ধীজি কোন আইনকে উকিল নেহি, দলিল নেহি এবং আপিল নেহি বলেছিলেন? গান্ধীজি কোন আইনকে উকিল নেহি, দলিল নেহি এবং আপিল নেহি বলেছিলেন? এটা আমি অপশান দেব না, এটা তোমরা নিজেরা অ্যান্সার দেবে। এটা খুবই ইজি তোমাদের। এটা কিন্তু এই যে আইনের কথা এখানে বলা হয়েছে সেই আইন সম্পর্কে তোমরা কিন্তু অলরেডি বড় প্রশ্ন কিন্তু পড়ে এসেছো, তাই তোমাদের বলতে হবে
গান্ধীজি কোন আইনকে উকিল নেহি, দলিল নেহি এবং আপিল নেহি বলেছেন? সঠিক উত্তর আমি পেয়ে গেছি, অলরেডি তোমরা দিতে শুরু করে দিয়েছো। সঠিক উত্তরটা হবে গান্ধীজি রাওলাট আইনকে উকিল নেহি, দলিল নেহি এবং আপিল নেহি বলেছিলেন। পরেরটা, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন? অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি হেস্টিংস, অপশান সি ওয়েলেসলি এবং অপশান ডি হচ্ছে ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? কর্নওয়ালিস, হেস্টিংস, ওয়েলেসলি এবং ডালহৌসি। এ তো খুব ইজি, তাই আমি জানি তোমরা এটা পারবে। উত্তর কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? এটা আমি জানি, এটা তোমরা কনফার্ম, যেটা তোমরা ভুল করবে না, এত করে এসছো, এত ইম্পর্টেন্ট এটা এবছরের জন্য। সঠিক উত্তর ওয়েলেসলি, তাই তো? পরেরটা, জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? অপশান এ 1941, অপশান বি 1942, অপশান সি 1944 এবং অপশান ডি হচ্ছে 1945। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 1941, 1942, 1943 এবং 1944। সঠিক উত্তরটা হবে 1941। যারা জানো না তারা অবশ্যই খাতায় লিখে নাও। 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিলেন। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিয়া একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? মাই লাই ঘটনাটি ঘটে কোথায়? মাই লাই ময়াকার হর্ষই লয়াকার হর্ষই, মাই লাই ঘটনাটি ঘটে কোথায়? অপশান এ কোরিয়াতে, অপশান বি জাপানে, অপশান সি ভিয়েতনামে এবং অপশান ডি হচ্ছে কিউবাতে। মাই লাই ঘটনাটি ঘটে কোথায়? কোরিয়া, জাপান, ভিয়েতনাম না কিউবা? এটা পারবে, ইজি, এটা করানো হয়েছে অলরেডি এবং এটা কিন্তু তোমাদের সপ্তম অধ্যায় আছে। সপ্তম অধ্যায়ে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পাশে কিন্তু 3-4টে স্টার মেরে রাখো। অনেক স্কুলের টেস্টে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এবং এটাও বলে রাখি, মাইলাই ঘটনাটা হয়েছিল হচ্ছে ভিয়েতনামে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, এবছর কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে হোচিমিনের ভিয়েতনাম কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ভিয়েতনামে হোচিমিনের উত্থান বা ভিয়েতনামে কি করে হোচিমিন স্বাধীনতা এনে দিয়েছিল সেটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরেরটা, 38 ডিগ্রি অক্ষরেখায় 38 ডিগ্রি অক্ষরেখায় বিভক্ত দেশটির নাম কি? 38 ডিগ্রি অক্ষরেখায় বিভক্ত দেশটির নাম কি? অপশান এ ভিয়েতনাম, অপশান বি কোরিয়া, অপশান সি জার্মানি এবং অপশান ডি হচ্ছে ইন্দোনেশিয়া। 38 ডিগ্রি অক্ষরেখায় বিভক্ত করা হয়েছে এমন একটা দেশ, সেটা কোন দেশ? সঠিক উত্তরটা হবে কোরিয়া। যারা জানো না লিখে নাও, কোরিয়াকে 38 ডিগ্রি বরাবর কিন্তু বিভক্ত করা হয়েছিল। পরেরটা কি বলছে? এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের ইতিহাসের লাস্ট অধ্যায় আছে। কি বলছে? লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 3 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 5 বছর এবং অপশান ডি হচ্ছে 6 বছর। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর না 6 বছর? অলরেডি উত্তর আসতে চলেছে। অনেকে বলছো 5 বছর, আবার অনেকে বলছো 6 বছর। সঠিক উত্তর কোনটা নিই একটু অপেক্ষা করে নিই, দেখে নিই তোমরা কি বলছো। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কখনোই কিন্তু 6 বছর হয় না, এটা হয় 5 বছর। আচ্ছা, পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? ক্রুশ্চেভ, অপশান বি লেনিন, অপশান সি হচ্ছে স্ট্যালিন এবং অপশান ডি হচ্ছে গর্বাচেভ। পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? এটা কিন্তু এইচএস 2016 এইটাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? ক্রুশ্চেভ, লেনিন, স্ট্যালিন না গর্বাচেভ? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটা হবে গর্বাচেভ। এই গর্বাচেভ ব্যক্তিটা গ্লাসনোস্ট এবং পেরিস্ত্রয়িকা এই দুটি নীতিরই কিন্তু প্রবর্তন করেছিলেন। কি বললাম? এই গ্লাসনোস্ট এবং পেরিস্ত্রয়িকা এই দুটি নীতিরই কিন্তু প্রবর্তন করেছিলেন। ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার কে করেছিলেন? ডিকলোনাইজেশন শব্দটির ব্যবহার প্রথম কে করেছিলেন? অপশান এ ওয়াল্টার লিপম্যান, অপশান ডি মরিস ডি মরিস,
অপশান সি ক্রিস্টোফার হিল এবং অপশান ডি হচ্ছে মরিৎজ জুলিয়াস বন্ড। আবার বলছি, ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার কে করেন? ওয়াল্টার লিপম্যান, মারিস ডি মরিস, অপশান সি ক্রিস্টোফার হিল এবং অপশান ডি হচ্ছে মরিৎজ জুলিয়াস বন্ড। সঠিক উত্তর তোমরা দিয়ে ফেলেছো, সঠিক উত্তরটা হবে মরিৎজ জুলিয়াস বন্ড। চলে আসছি এমসিকিউ এর একদম শেষ প্রশ্নতে। এবার কিন্তু আমরা এসএকিউতে চলে যাব। এমসিকিউ কমপ্লিট করে এবার আমরা কিন্তু এসএকিউতে পদার্পণ করব। দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে যে টিউনিসিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল কারা? টিউনিসিয়া বলে একটা জায়গা আছে, সেই টিউনিসিয়াতে কারা উপনিবেশ গড়ে তুলেছিল? অপশান এ ইংল্যান্ড, অপশান বি হচ্ছে স্পেন, অপশান সি হচ্ছে ইটালি এবং অপশান ডি হচ্ছে ফ্রান্স। টিউনিসিয়াতে কারা উপনিবেশ গড়ে তুলেছিল? ইংল্যান্ড, স্পেন, ইতালি না ফ্রান্স? এই চারটে অপশান কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ফ্রান্স। টিউনিসিয়াতে ফ্রান্সরাই কিন্তু প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল। ঠিক আছে, তো চলো আমরা এমসিকিউ কমপ্লিট করে এবার আমরা চলে যাব এসএকিউ এর দিকে। এমসিকিউ যেগুলো যেগুলো বলে দিলাম অবশ্যই এগুলোকে খাতায় লিখে রাখো। এগুলোর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু শুধু এমসিকিউ তো আলোচনা করলে হবে না, আমাদের কিছু এসএকিউ কিন্তু আলোচনা করে দিতে হবে যে এবছরের জন্য কোন কোন এসএকিউগুলো আমরা পড়ব, এবছরের জন্য কোথা থেকে প্রশ্ন এসএকিউ বেশি আসতে পারে। এবং যে এসএকিউগুলো বলবো অবশ্যই কিন্তু সেগুলোকে ভালো করে শুনে নেবে। হ্যাঁ, কারণ বা প্রশ্নটাকে অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে যে কোন কোন এসএকিউগুলো এবছর আমি সবথেকে বেশি পরিমাণে তোমাদের পড়তে বলছি। ঠিক আছে, তো চলো দেরি করব না, চলে যাব এসএকিউতে। আজকের প্রথম এসএকিউ দেখি ঝটপট কারা উত্তর দিতে পারে। যেহেতু এসএকিউগুলো অনেক বড় বড় হয় তাই চেষ্টা করবে শর্টের মধ্যে টাইপ করে উত্তরটাকে লিখে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমি অ্যান্সারগুলো সমস্তটাই বলবো, প্রশ্ন বলবো, তারপরে আমি পুরো অ্যান্সারটাকে কিন্তু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। কি বলছে দেখো, শুরু করছি এসএকিউ। আজকের প্রথম প্রশ্ন কি বলছে? বলছে যে বুল এর নির্দেশনামা বলতে কি বোঝো? বুল এর নির্দেশনামা বলতে কি বোঝো? এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রশ্নটাকে লিখে রাখতে পারো। বুলের নির্দেশনামা কী হবে উত্তরটা? এটা হবে সমুদ্র অভিযানের প্রথম দিকে স্পেন ও পর্তুগাল, সমুদ্র যখন অভিযান চলছিল আমাদের বিভিন্ন অনুন্নত দেশগুলির উপর যখন আধিপত্য প্রতিষ্ঠা চলছিল, তখন স্পেন আর পর্তুগাল নিজেদের মধ্যে একটা ঝগড়া এবং বিবাদ সৃষ্টি করেছিল। এবং সেই সময় 1943 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার বলে যে ছিলেন, তিনি বুলের নির্দেশনামার মাধ্যমে তিনি স্পেনের সামুদ্রিক অভিযানের একটা এলাকা নির্দিষ্ট করে দিলেন যে স্পেন এইটুকু জায়গার মধ্যেই সে তার সামুদ্রিক অভিযান চালাতে পারবে। যেহেতু বুল অর্থাৎ ষষ্ঠ আলেকজান্ডার, যিনি 1943 সালে বুলের নির্দেশনামার মাধ্যমে যেটাকে নির্দেশনামাকে আমরা কিন্তু বুল হিসেবে বলছি, এবং তিনি যে নির্দেশনামা আমাদেরকে যে স্পেনকে দিয়েছিলেন সেটাই হলো বুলের নির্দেশনামা। তাই কি বললাম, এই সমুদ্র অভিযানের প্রথম দিকে পর্তুগাল এবং স্পেনের মধ্যে বিরোধ দেখা দিল। 1943 খ্রিস্টাব্দে ষষ্ঠ আলেকজান্ডার যিনি ছিলেন, তিনি বুল বা একটি নির্দেশনামার মাধ্যমে স্পেনের এলাকাকে নির্দিষ্ট করে দিলেন, যেটাকে আমরা বুল এর নির্দেশনামা বলে থাকতে পারি। পরেরটা কি বলছে? ত্রয়োদশ উপনিবেশ বলতে কি বোঝো? ত্রয়োদশ উপনিবেশ কাকে বলা হয়? অষ্টাদশ শতাব্দী যখন চলছে ঠিক সেই সময়ে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকার অন্তর্গত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে উত্তর আমেরিকা মহাদেশে 13টা উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। কটা উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল? 13টা উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। আর এই যে 13টা উপনিবেশ, এই 13টা উপনিবেশকে একত্রে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ। তাই তো? কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। কারা? ব্রিটিশরা। কাদের বিরুদ্ধে? ওলন্দাজ এবং ফরাসি শক্তির বিরুদ্ধে তাদেরকে পরাজিত করে এবং উত্তর আমেরিকাতে 13টা উপনিবেশ গড়ে তুলেছিল। আর যেই 13টা উপনিবেশ ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। পরেরটা, হিলফার্ডিং রচিত একটি গ্রন্থের নাম লেখো। হিলফার্ডিং রচিত একটি গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তরটা হবে ফিনান্স ক্যাপিটাল। ফিনান্স ক্যাপিটাল হচ্ছে হিলফার্ডিংয়ের লেখা একটি গ্রন্থের নাম। আমি বানানটা একটু লিখে দিচ্ছি, ফিনান্স ক্যাপিটাল। ঠিক আছে, পরেরটা দেখো কি বলছে। কবে কার নেতৃত্বে ইনকা সভ্যতার ধ্বংস হয়েছিল? কবে কার নেতৃত্বে ইনকার সভ্যতার ধ্বংস হয়েছিল? 1532 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে। কি বললাম? 1532 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো
পিজারো বলে একটি ব্যক্তি ছিলেন, তার নেতৃত্বে এই ইনকা সভ্যতা পুরোপুরি যা যা অবশিষ্ট ছিল সমস্তটাই কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরেরটা, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ করা হয়েছিল? এটা কিন্তু এইচএস 2017-তে এসছে, এইচএস 2017-তে এসছে। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ করা হয়েছিল? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকাতে। দক্ষিণ আফ্রিকাতে প্রথম এই নীতি কিন্তু বলবৎ করা হয়েছিল। পরেরটা কি বলছে? রায়তোয়ারি ব্যবস্থার জনক কাকে বলা হয়? রায়তোয়ারি ব্যবস্থার জনক বলা হয় টমাস মনরোকে। টমাস মনরো, তাকে কিন্তু রায়তোয়ারি ব্যবস্থার জনক হিসেবে অভিহিত করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে? কবে কার নেতৃত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠন করা হয়? কবে কার নেতৃত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠন করা হয়? এটা হবে 1920 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে। 1920 খ্রিস্টাব্দে, সালটা আমি লিখে দিচ্ছি, 1920 খ্রিস্টাব্দে এটা কিন্তু করা হয়েছিল। কার? উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে এটা কিন্তু করা হয়েছিল। পরেরটাও খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। সোর গ্রান্ট বিতর্ক কি? সোর গ্রান্ট বিতর্ক এবছর কিন্তু খুবই পরীক্ষাতে আসে। কী হবে? যখন ভারতে এই ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কিত, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের এখানে ছিলেন, তখন ভারতের এই ভূমি রাজস্ব সংক্রান্ত ব্যাপারে ব্রিটিশরা দুজন ব্যক্তিকে এখানে নিযুক্ত করেছিলেন। দুজন ব্যক্তিকে তারা এখানে নিযুক্ত করলেন। একটা নাম হচ্ছে জন সোর, আর একটা হচ্ছে চার্লস গ্র্যান্ট। এরা কিন্তু ভূমি রাজস্ব বা ভূমি বন্দোবস্ত ব্যবস্থা করে এমন দুজন লোক। ঠিক আছে, তো রাজস্ব বিভাগের সচিব ছিলেন স্যার জন সোর। এই লোকটা কি? রাজস্ব বিভাগের সচিব কে? জন সোর। আর চার্লস গ্র্যান্ট যিনি ছিলেন, তিনি ছিলেন দলিল বিভাগের প্রধান। জেমস গ্র্যান্ট, তিনি ছিলেন দলিল বিভাগের প্রধান। ঠিক আছে, তাহলে একজন জন সোর হচ্ছে রাজস্ব বিভাগের সচিব, আর জেমস গ্র্যান্ট হচ্ছে দলিল বিভাগের প্রধান। তো এই দুইজন ব্যক্তির মধ্যে কি হলো? একটা দ্বন্দ্ব দেখা দিল। কি দ্বন্দ্ব দেখা দিল? উভয়ের মধ্যে বলা হলো যে জন সোর জমির সঙ্গে মালিকের ভূমির বন্দোবস্ত করতে চেয়েছিলেন। অর্থাৎ জমির সাথে কার বন্দোবস্ত হবে? মালিকের। জমি ইজুকাল টু জমি প্লাস মালিকের। জন সোর চেয়েছিলেন যে যদি জমি সংক্রান্ত কোনো অসুবিধা হয় তাহলে সেটা জমির সাথে কার হবে? মালিকের হবে, ডাইরেক্ট মালিকের হবে। কিন্তু গ্র্যান্ট বলছে যে না, যদি জমি বন্দোবস্ত হয় তাহলে জমির সাথে, জমির মালিকের সাথে জমির প্রজাদের বন্দোবস্ত হওয়া উচিত। মানে জন সোর বলছে জমির সাথে মালিকের বন্দোবস্ত হবে, গ্র্যান্ট বলছে না, জমির মালিকের সাথে প্রজাদের ভূমি বন্দোবস্ত হবে। এই দুটো নিয়ে যে ঝগড়া এই দুজনের মধ্যে, রাজস্ব বিভাগের সচিব আর দলিল বিভাগের প্রধান, এই দুটোর মধ্যে যে ঝগড়া, বিবাদ, বিতর্ক, সেটাকে বলা হচ্ছে সোর গ্র্যান্ট বিতর্ক। ঠিক আছে, এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবছর পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, তাই এটা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে, বাড়িতে ভালোভাবে এসএকিউগুলোকে প্র্যাকটিস করতে হবে। তারপরে কি বলছে? কে কত খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিল? কে কত খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে ড্রিঙ্ক ওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে। 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এটা প্রতিষ্ঠা করেছিল। পরে ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেছিল? ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেছিল? ভাইকম সত্যাগ্রহ শুরু করেছিল হচ্ছে শ্রী নারায়ণ গুরু। তিনিই প্রথম এই সত্যাগ্রহ আন্দোলন স্টার্ট করেছিলেন। পরেরটা, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? এই প্রশ্নটা এইচএস 2022-এ এসছে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে জারি করা হয়েছিল এবং তখন বড়লাট কে ছিলেন? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন
1878 খ্রিস্টাব্দে জারি করা হয়। 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন জারি করা হয় এবং তখন বড়লাট ছিলেন লর্ড লিটন। কে ছিলেন? লর্ড লিটন। পরেরটা, চীনে প্রথম কবে বিদেশি ভাষায় শিক্ষায় কলেজ স্থাপিত হয়েছিল? তাই তো, চীনে কবে বিদেশি ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়েছিল? চীনে 1862 সালে। 1862 সালে প্রথম বিদেশি ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়েছিল। পরেরটা কি বলছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিন। পরেরটা কি বলছে? ভারতে কবে ও কোথায় প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল? ভারতে প্রথম কবে ও কোথায় কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল? 1820 খ্রিস্টাব্দে রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল। পরেরটা, পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল? পুনা চুক্তি HS 2018-তে এসেছে। পুনা চুক্তি কত সালে হয়েছিল? পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। পরেরটা, আগস্ট প্রস্তাব কি? আগস্ট প্রস্তাব কি? এটা হবে বড়লাট লর্ড লিনলিথগো 1840 খ্রিস্টাব্দের 8ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন চেয়েছিলেন এবং তাদের আশায় অর্থ এবং এদেশের অর্থ আর জনসম্পদকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করার জন্য একটা সুপারিশ পেশ করেছিল, যেটা আগস্ট প্রস্তাব নামে পরিচিত ছিল। পরেরটা কি বলছে? ভারত ছাড়ো আন্দোলনকে কে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনকে কে অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনকে এটি বলেছিলেন ডক্টর B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর ভারত ছাড়ো আন্দোলনকে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করেছিলেন। তারপর বলছে গ্রেট ক্যালকাটা কিলিং কাকে বলে? দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কাকে বলে? গল্পটা খুব সুন্দর। 1946 সালের 16ই আগস্ট পৃথক পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল। কি বললাম? 1946 সালের 16ই আগস্ট পৃথক পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ কী করেছিল? প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল এবং সাম্প্রদায়িক দাঙ্গায় কলকাতায় কয়েক হাজার মানুষ কিন্তু মারা গেছিল। এবং স্টেটসম্যান পত্রিকাতে, এই যে কলকাতায় বহু লোক যে মারা গেল, স্টেটসম্যান পত্রিকাতে এটা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে বর্ণনা করা হয়েছিল। কবে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। তারপরে কি বলছে? দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিনস গ্রন্থটি কার লেখা? উত্তরটা হবে D.F. ফ্লেমিংয়ের লেখা। D.F. ফ্লেমিং তিনি কিন্তু এটা লিখেছিলেন। পরেরটা বলছে কেন্নানের বেষ্টনী নীতি বলতে কি বোঝো? জর্জ কেন্নানের বেষ্টনী নীতি বলতে কি বোঝো? জর্জ কেন্নান একটা ছদ্মনাম ব্যবহার করত, যার নাম হচ্ছে মিস্টার এক্স। কি বললাম? মিস্টার এক্স ছদ্মনাম তিনি ব্যবহৃত করতেন এবং তিনি ছিলেন একজন কূটনীতিবিদ। কে ছিলেন? কূটনীতিবিদ। তিনি রাশিয়ার সম্প্রসারণকে, রাশিয়ার যে বারবারন্তকে, এটাকে তিনি কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। কে? জর্জ কেন্নান। এবং তিনি সমাজতান্ত্রিক আদর্শকে কিভাবে দেশ থেকে মিটিয়ে দেওয়া যায় তার কিন্তু চেষ্টা করেছিলেন এবং তিনি এই রাশিয়ার সমাজতন্ত্র আদর্শকে কিভাবে দেশ থেকে মিটিয়ে দেওয়া যায় সেই জন্য তিনি যে সমস্ত নীতি গ্রহণ করেছিলেন সেটা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত, যিনি মিস্টার এক্স নামেও কিন্তু পরিচিত। পরেরটা, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ বেন বেল্লা। কে ছিলেন? মোহাম্মদ বেন বেল্লা। পরেরটা কি বলছে? কবে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? 1950 খ্রিস্টাব্দে। 1950 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ কিন্তু লাভ করেছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরের প্রশ্ন। ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেছিলেন?
প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেছিলেন? এটা আমরা প্রত্যেকেই জানি। কে করেছিলেন? 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা তিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা, তাই তো? আচ্ছা, ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেছিলেন? ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটা হবে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন, হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। কি বললাম? অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন কুক। পরেরটা বলছে আজটেক সভ্যতা কে ধ্বংস করেন? আজটেক সভ্যতা ধ্বংস করেছিলেন হচ্ছে স্পেনের নাবিক হারমান্দো কোর্টেস। কি নাম? স্পেনের নাবিক হারমান্দো কোর্টেস, যিনি কিন্তু আজটেক সভ্যতা ধ্বংস করেছিলেন। পরেরটা সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন এইচএস 2022 সালে কিন্তু পরীক্ষাতে চলে এসেছে। তো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা একটু আমাকে জানাও যে আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে, কেমন লাগছে তোমাদের আজকের এই ইতিহাস শেষ মুহূর্তের প্রস্তুতির ক্লাস। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ভাই বোনেদের মধ্যে, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। সূর্যাস্ত আইন কি? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তো এই চিরস্থায়ী বন্দোবস্তে একটা শর্ত ছিল, যে শর্তের নাম ছিল সূর্যাস্ত আইন। তো ডিটেলসটা কি? বলা হয়েছিল যে এই আইন অনুসারে যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পারে তাহলে তার জমিদারি নিলামে উঠে যাবে। আবারও বলছি, যেখানে কি বলা হয়েছিল যে এই আইন অনুসারে জমিদারের কাছে নির্দিষ্ট সময়ে সূর্য ডোবার আগে সে যদি তার রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে না পারে তাহলে তার জমিদারিত্ব চলে যাবে। পরেরটা কি বলছে? পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়েছিল? পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে পাশ হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল। পরেরটা কে কবে পার্থেনান পত্রিকাটি প্রকাশ করেছিলেন? কে কবে পার্থেনান পত্রিকাটি প্রকাশ করেছিলেন? এটা উত্তর হবে ডিরোজিও ও তার ছাত্ররা 1830 খ্রিস্টাব্দে পার্থেনান পত্রিকাটা প্রকাশ করেছিলেন। কত সালে? 1830 খ্রিস্টাব্দে ডিরোজিও এবং তার ছাত্ররা এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন। পরেরটা কি বলছে? 100 দিনের সংস্কার বলতে কি বোঝো? এটা কি? জানা যায় 1898 খ্রিস্টাব্দে চীন সম্রাট ছিলেন কুয়াংসু। কি নাম? কুয়াংসু। তিনি কি করেছিলেন? তিনি 100 দিনের সংস্কার বা কাজের একটা সূচনা করেছিলেন। এখানে কি হয়েছিল? এখানে শিক্ষা, সংস্কার, কৃষি, প্রশাসন এই সমস্ত বিষয় সম্পর্কে তিনি কিন্তু বহু এক সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা 100 দিনের সংস্কার নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, চলো চলে আসছি পরের প্রশ্নতে। কি বলছে দেখো, পরের প্রশ্নটা বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। পরেরটা কি বলছে? চার্লস উড কে ছিলেন? আচ্ছা, 100 দিনের সংস্কার 2019-এ এসছে। চার্লস উড কে ছিলেন? এটা কিন্তু 2018-তে এসছে। ঠিক আছে, চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কি বললাম? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। আচ্ছা, তারপরটা 4ই মে আন্দোলন কোন বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত? 4ই মে আন্দোলন কিন্তু পিকিং বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু জড়িত। পিকিং বিশ্ববিদ্যালয় চীনে অবস্থিত। পরেরটা বলছে যে সিমলা দৈত্য কি? সিমলা দৈত্য কি? জানা যায় 1906 সালের 1 অক্টোবর মানে 1 অক্টোবর লর্ড মিন্টোর সাথে সিমলায় দেখা করেছিলেন হচ্ছে মুসলিম লীগের সদস্যরা এবং তারা নিজেদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন, যেটা সিমলা দৈত্য নামে পরিচিত। তারপরেরটা সুভাষচন্দ্র বসু আন্দামান সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক হিসেবে অভিহিত করেছিলেন? সুভাষচন্দ্র বসু কাকে ভারতের পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক হিসেবে পরিচিত করেছিলেন? উত্তর হবে
আচ্ছা, এই উত্তরটা হবে রাসবিহারী বসু। রাসবিহারী বসুকে তিনি কিন্তু পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনে জনক হিসেবে অভিহিত করেছিলেন। আচ্ছা, সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি দিয়েছিলেন? তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম দিয়েছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তিনি নাম দিয়েছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। পরেরটা, আলজেরিয়ায় কোন দেশের উপনিবেশ ছিল? আলজেরিয়াতে ফ্রান্স দেশের উপনিবেশ ছিল। আলজেরিয়াতে ফ্রান্স দেশের উপনিবেশ ছিল। পরেরটা, ওয়ারস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দের 14ই মে। 1955 সালের 14ই মে ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, তারপরে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন, এটা 2017তে এসছে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? স্বাধীন ভারতের প্রথম নির্বাচন 1951 থেকে 1952 সালের মধ্যে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলে আসছি পরেরটাতে। পরের প্রশ্নতে দেখো কি বলছে। বলছে যে ন্যাটোর পূর্ণ নাম কি? ন্যাটোর পূর্ণ নাম কি? ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর পূর্ব নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, চলো তারপরেরটা কি বলছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, পরেরটা বলছে ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কি? ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কি? সঠিক উত্তরটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে ভারতীয় আইনসভার উচ্চকক্ষের নাম। পরেরটা, বাংলাদেশে জাতির পিতা কাকে বলা হয়ে থাকে? বাংলাদেশে জাতির পিতা কাকে বলা হয়ে থাকে? উত্তর হবে শেখ মুজিবুর রহমানকেই বলা হয়ে থাকে। আচ্ছা, ন্যাটো কবে গঠিত হয়েছিল? টাইমটা বলেছে। ন্যাটো গঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। ন্যাটো 1949 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেছিলেন? উত্তরটা হবে 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। লিনলিথগো প্রস্তাব কত সালে ঘোষিত হয়েছিল? লিনলিথগো প্রস্তাব কত সালে ঘোষিত হয়েছিল? উত্তর হবে লিনলিথগো প্রস্তাব 1940 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। পরেরটা, দ্বিজাতি তত্ত্বের জনক আমরা কাকে বলে থাকি? দ্বিজাতি তত্ত্বের জনক আমরা কাকে বলে থাকি? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খানকে আমরা দ্বিজাতি তত্ত্বের জনক বলে থাকি। AITUC এর ফুল ফর্ম কি? AITUC এর ফুল ফর্ম কি? আগে জেনে রাখতে হবে AITUC এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে এবং এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হচ্ছে AITUC এর ফুল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, দলিত কাদের বলা হতো? দলিত থেকে কিন্তু তোমাদের এবছরে বড় প্রশ্ন আসার চান্স বেশি। দলিত হচ্ছে নিম্ন বর্গের মানুষকে, কি বললাম? দলিত বলা হতো নিম্ন বর্গের সাধারণ মানুষকে, যারা শোষিত এবং নির্যাতিত হতো এবং যাদেরকে অস্পৃশ্য বলে গণ্য করা হতো। এবং দলিত কথার অর্থ হচ্ছে দমন করে রাখা। দলিত কথার অর্থ কি? দমন করে রাখা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। শাহুকার কাদের বলা হতো? শাহুকার কাদের বলা হতো? দক্ষিণ ও পশ্চিম ভারতের সুদখোর মহাজনদের শাহুকার বলা হতো। আবার বলছি, দক্ষিণ পশ্চিম ভারতের সুদখোর মহাজনদের শাহুকার বলা হতো। অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত অবস্থা। অর্থাৎ যখন দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে কৃষিক্ষেত্রে ভিড় জমাতে শুরু করে, অর্থাৎ শিল্পের অবনতি ঘটে এবং যার ফলে মানুষরা বেকার হয়ে কৃষিক্ষেত্রে ভিড় জমাতে থাকে, তখন বোঝায় তাকে অবশিল্পায়ন। অবশিল্পায়ন কথার অর্থ হচ্ছে শিল্পায়নের বিপরীত অবস্থা। এই অবশিল্পায়নও কিন্তু তোমাদের বড় প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে।
কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে এটি প্রবর্তন করেছিলেন। আচ্ছা, এটাও তোমাদের জেনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে যে 4টি চার্টার অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল, সেই 4টি চার্টার অ্যাক্ট কখন কখন হয়েছিল? প্রথম হয়েছিল 1793 সালে, দ্বিতীয় হয়েছিল 1813 সালে, তৃতীয় হয়েছিল 1833 সালে, চতুর্থ হয়েছিল 1853 সালে। তুমি একটা জিনিস দেখতে পাবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে গ্যাপ আছে। কত সালের গ্যাপ আছে? 20 সালের গ্যাপ। প্রত্যেকটা থেকে কিন্তু 20 সালের গ্যাপ তুমি এখানে পাবে, মানে 20 বছরের ডিফারেন্স কিন্তু এখানে আছে। ঠিক আছে, তারপরটা কি বলছে দেখো, বলছে যে চুইয়ে পড়া নীতি কি? চুইয়ে পড়া নীতি বলতে বোঝায় 1835 খ্রিস্টাব্দে মেকলে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর জন্য চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেছিলেন। তিনি বলেছিলেন জল যেভাবে উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে, ঠিক সেরকমই উচ্চবিত্ত শ্রেণীর মাধ্যমে ভারতীয় শিক্ষা মানে ইংরেজি শিক্ষা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যেও ছড়িয়ে পড়বে। অর্থাৎ জল যেভাবে উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে, ধরলাম এখানে উচ্চবিত্ত শ্রেণীদের অবস্থান, এখানে নিম্নবিত্ত শ্রেণীদের অবস্থান, তাই উচ্চবিত্ত শ্রেণীরা যদি পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে, তাহলে সেই পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ইচ্ছা কিন্তু নিম্ন শ্রেণীর লোকেদের মধ্যেও কিন্তু দেখা যাবে। তাই জল যেমন উপর থেকে চুইয়ে চুইয়ে পড়ে, তেমনি পাশ্চাত্য শিক্ষা উচ্চ শ্রেণীর মাধ্যমে নিম্ন শ্রেণীর কাছে চুইয়ে চুইয়ে এসে পড়বে। তাই জন্য একে আমরা বলতে পারি চুইয়ে পড়া নীতি। ঠিক আছে, পরের প্রশ্নটা কি বলছে দেখো, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন? এটা কিন্তু HS 2017-তে এসেছিল। সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে হারবার্ট স্পেন্সার। কে ছিলেন? হারবার্ট স্পেন্সার। তিনি কিন্তু সোশ্যাল ডারউইনবাদের প্রবর্তক করেছিলেন। শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়েছিল? শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডেই কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়ে গেছিল। পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো, বা বাণিজ্যিক মূলধন কাকে বলে? এটা হবে শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে যে মূলধন বিনিয়োগ করত তাকে বলা হতো যে বাণিজ্যিক মূলধন। অর্থাৎ শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে বিভিন্ন বাণিজ্যিক বা বাণিজ্য করতে যে সমস্ত ব্যক্তি, তারা শিল্পে যে বাণিজ্যে যে মূলধনটা বিনিয়োগ করত তাকে বলা হতো বাণিজ্যিক মূলধন। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। আচ্ছা, ভারতের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? ভারতের আমলাতন্ত্রের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লর্ড কর্নওয়ালিসকে ভারতের আমলাতন্ত্রের জনক হিসেবে অভিহিত করা হয়। তারপরে আর্য সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। 1875 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরেরটা, তাইপিং বিদ্রোহ কবে হয়েছিল? তাইপিং বিদ্রোহ হয়েছিল চীনে। চীনে হয়েছিল 1850 থেকে 1864 সালের মধ্যে এই তাইপিং বিদ্রোহ চীনে দেখা গেছিল। পরেরটা, হুইটালি কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? হুইটালি কমিশন 1929 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটাও মনে রাখতে হবে যে 1929 সালে কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলাও কিন্তু হয়েছিল। পরেরটা, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? এই গ্রন্থটা রচনা করেছিলেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তারপরে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেছিলেন? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেছিলেন? এটা হবে মানবেন্দ্রনাথ রায়। 1940 খ্রিস্টাব্দে এটা গঠন করেছিলেন। কে? মানবেন্দ্রনাথ রায় 1940 খ্রিস্টাব্দে এটা গঠন করেছিলেন। আচ্ছা, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ক্লিমেন্ট এটলি। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ক্যাবিনেট মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, পরেরটা কি বলছে, ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করেন? ভিয়েতমিন প্রতিষ্ঠা করেন হচ্ছে হো চি মিন। হো চি মিন কিন্তু ভিয়েতমিন প্রতিষ্ঠা করেছিলেন। আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন
আহমেদ বেন বেল্লা। সিরিয়াতে কাদের উপনিবেশ ছিল? সিরিয়াতে কাদের উপনিবেশ ছিল? সঠিক উত্তর ফ্রান্সের উপনিবেশ ছিল হচ্ছে সিরিয়াতে। আচ্ছা, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ডক্টর সুকর্ণ। তিনি কিন্তু স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হিসেবে পরিচিত ছিলেন। চলে আসছে পরেরটা, কি বলছে যে হ্যাঁ, কলম্বাস কবে আমেরিকা মহাদেশে পদার্পণ করেছিলেন? কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা মহাদেশে পদার্পণ করেছিলেন। আচ্ছা, নতুন বিশ্ব বলতে কোন দেশকে বোঝানো হয়? এটা কি উত্তর হয় বলো তো দেখি, তোমরা কমেন্টে ঝটপট দাও তো যে নতুন বিশ্ব বলতে কোন দেশকে বোঝানো হয়ে থাকে। দেখি, এটা খুব শর্ট আছে, তোমরা এটা নিজেরাই কিন্তু উত্তর দিতে পারবে। নতুন বিশ্ব বলতে কোন মহাদেশকে বোঝানো হয়? উত্তর আমেরিকা মহাদেশকেই কিন্তু বোঝানো হয়ে থাকে। আচ্ছা, ভারতের পরমাণু কর্মসূচির জনক আমরা এমসিকিউতে করিয়েছি, এটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা, তাকেই কিন্তু বলা হয়। আচ্ছা, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? AITUC এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। AITUC সভাপতি হচ্ছে লালা লাজপত রায়। পরেরটা, গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে স্বামী শ্রদ্ধানন্দ গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তারপরটা বলছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ নাগরিকের নাম লেখো। এটা হবে কে কে? ফিলিপ স্প্র্যাট এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ফিলিপ স্প্র্যাট এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কত সালে মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয়েছিল? 1947 সালের 3 জুন। 1947 সালের 3 জুন কিন্তু এই মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন? কতজন শ্রমিক নেতা গ্রেপ্তার হয়েছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছিল। পরেরটা, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট। জানা যায় পলাশির যুদ্ধের পরবর্তীকালে, পলাশির যুদ্ধ শেষ হয়েছে কবে? 1757 খ্রিস্টাব্দে, তাই তো? তো এই পলাশির যুদ্ধের পরবর্তীকালে কি হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অতিরিক্ত পরিমাণ রাজস্ব নিজেদের ব্যক্তিগত কারণে এবং বিভিন্ন উপায়ে অর্থ এবং সম্পদ নিজেদের দেশে প্রেরণ করতে থাকে, যেটা পলাশির লুণ্ঠন নামে পরিচিত। কীভাবে হয়েছিল? এই প্রচুর পরিমাণে ভারত থেকে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে সম্পদ তারা ইংল্যান্ডে পাঠাতে থাকতো, যেটা পলাশির লুণ্ঠন নামে পরিচিত ছিল। ঠিক আছে, মানে পলাশি যুদ্ধের পর থেকে যে লুট চালিয়েছিল ইংরেজরা আমাদের উপরে, সেটাকে আমরা বলছি পলাশির লুণ্ঠন। কত সালে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? 1949 সালে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, 1949 সালে। তৃতীয় বিশ্বের দেশ কাকে বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, প্রশ্নটা কি তৃতীয় বিশ্বের দেশ কাকে বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, যেগুলো এতদিন ব্রিটিশদের আন্ডারে ছিল, এবং বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোকেই কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোকেই কিন্তু তৃতীয় বিশ্ব হিসেবে গণনা করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল। ঠিক আছে, তো এই হলো আজকের এসএকিউ আলোচনা। তোমাদের আজকে অনেকগুলো এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করে দিয়েছি। বড় প্রশ্নের জন্য অলরেডি কিন্তু তোমাদের সাজেশান দেওয়া আছে, অলরেডি তোমরা সাজেশান দেখে যাও। আজকের ক্লাসটাকে মন দিয়ে দেখো, বারবার দেখো, আগিয়ে পিছিয়ে দেখো, প্রচুর পরিমাণে এমসিকিউ এসএকিউ পাবে, সেগুলোকে খাতায় লিখে নেবে। এবং আজকে ক্লাসটা যারা যারা করলে সেই সমস্ত ভাই বোনেদের অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ তোমরা অনেক কষ্ট করে আমাদের সাথে ছিলে, আমাদের এই ক্লাসটার সাথে ছিলেন। তোমাদের ইতিহাস পরীক্ষা, কালকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও।
তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এবং পরীক্ষা দিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জানাবে যে তোমাদের পরীক্ষা অর্থাৎ ইতিহাস পরীক্ষা তোমাদের কেমন হলো, উচ্চ মাধ্যমিক ভাই বোনেদের ইতিহাস পরীক্ষা কেমন হলো। 9593708949 এই নাম্বারে অথবা 9046025267 এই দুটো নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে। এছাড়াও 811168207113 এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো যে তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হলো। আশা করি, আমার বিশ্বাস যে তোমাদের পরীক্ষা ভালো হবে। এত বছর ধরে তোমরা যে প্রিপারেশান নিয়েছো, এত মাস ধরে প্রিপারেশান নিয়েছো, তোমাদের পরিশ্রম কখনোই বিফলে যাবে না। তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো র্যাঙ্ক করবে এবং এই শপথ নিবে যে আমরা 100-তে 100 তুলে দেখাবো, আমরা 100-এ 100 তুলে দেখাবো। যেমনই প্রশ্ন হোক না কেন আমরা অ্যাটেন্ড করে আসবো, আমরা লিখে আসবো, আমরা ভালো মার্কস পেয়ে দেখাবো। তো চলো আজকের মতো চলি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। এবং এটাও আরেকবার বলে রাখি যে তোমাদের পরীক্ষা, তোমাদের ক্লাস 11 শুরু হচ্ছে, শুরু অলরেডি হয়ে গেছে মার্চ মাসের 4 তারিখ থেকে, অনলাইন অফলাইন বোথ। এবং ক্লাস 12 চালু হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে, অনলাইন অফলাইন বোথ। তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে 8509456622 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারো 9046025267 এই নাম্বারে। তোমরা এখানে বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত এবং পরিবেশবিদ্যার মতো ক্লাসগুলো পেয়ে যাবে। যারা যারা 11 এবং 12-এ আছো তাদের জন্য এই কথা বলা হলো। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো চলি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।